শুভ সন্ধ্যা, নমস্কার। দিলসেতে সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আমাদের অতিথি গানের ফেরিওয়ালা রাজা, যার সঙ্গে থার্ড আইয়ের এবং যারা ফটোপ্রেমী যারা আছেন তাদের সঙ্গে বহুদিনের নিবিড় সম্পর্ক। কেন কিভাবে সে কথায় পরে আসছি। প্রথমে যেটা বলার আর কি, যে আজকে দেখবেন যারা ফেসবুকেই দেখে থাকুন, হোয়াটসঅ্যাপেই দেখে থাকুন, আমাদের থার্ড আইয়ের পেজে, ফটো প্ল্যানেটের পেজে বা দিলসে উইথ শুভাশিস যেখানে আমরা উপস্থিত, তাদের সূত্র ধরে কোনো না কোনো আপনাদের তো যোগাযোগ হয়েই গেছে। 19শে আগস্ট ছিল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব ফটোগ্রাফি দিবস। সেই উপলক্ষে আমাদের 1 মাস ব্যাপী, যেটা আগামীকাল আক্ষরিক অর্থে শেষ হচ্ছে, আজকের এই অনুষ্ঠানে দিয়েই মানে শেষের মাসই বাজবে আর কি, এটাকে আমরা চালিয়েছি। প্রায় 30 জন আলোকচিত্র শিল্পী, 253টা ফটোগ্রাফ নিয়ে আমাদের এই উৎসব হয়েছে। এবং মাঝে মধ্যেই আমরা এই দিলসের সঙ্গে একই সঙ্গে সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সম্মুখীন হয়েছি। আজকে যার সরাসরি যদি দিলসে প্ল্যাটফর্মে বলা হয়, এদেরই এখানে পঞ্চম অনুষ্ঠান আর কি। যেটা বলা, থার্ড আই যেহেতু একটা ছবির দল, আর রাজা মূলত কবিতার বাচিক শিল্পী, আমি বলবো যে কবিতার দলের মানুষ আর কি, এরকম একটা মানুষ। তা আজকে এরকম শেষ দিনে রাজাকে কেন আমন্ত্রণ জানানো হলো? আগেও হতে পারতো, পরেও হতে পারতো, বা এইরকম অনুষ্ঠানে না করে দিলসের আলাদা অনুষ্ঠানে হতে পারতো, এরকম ফটোগ্রাফিকে কেন্দ্র করে কেন? এটা বলার আগেই আমি বলে দিই যে আজকের এই অনুষ্ঠানে রাজা বলবে বেশি, রাজা আমাদের অনেক কবিতা শোনাবে। আমি শুধু একটু উস্কে দেবো মাত্র। শুধু শুরুতে এটা ভূমিকা বলে মানে ভাববেন না, একদম মার্জনা করবেন। মানে গান বা কবিতা আমাদের কিভাবে অনুপ্রাণিত করে বা কিভাবে আমাদের কাজে মদত করে, সহায়তা করে বা উস্কে দেয়, তার একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি শুরু করি। রাজার সঙ্গে কখনো কখনো হয়তো এই বিষয়ে কথা হয়েছে বা ওর কোনো অনুষ্ঠানে হয়তো ছোট করে বলেছি। এইটা বলেই আমি রাজার সঙ্গে টুকটুক করে ছোট ছোট কথা বলবো। তারপর আপনারা যা প্রশ্ন করবেন তারপর সেটা ছুঁয়ে দিতে চেষ্টা করব। আর আজকে পুরোটা সময় রাজা যেহেতু থার্ড আইয়ের প্রথম দিক থেকে, যবে থেকে দেখবেন কথা প্রসঙ্গেই সব বেরিয়ে আসবে, আমি এখন বলছি না, আরো এলোমেলো হয়ে যাবে সব। ঘটনা যখন চলতে থাকবে আমি সেই অনুযায়ী বলতে থাকবো, এরকম একটা জায়গা। কিরকম দেখুন, একবার আমাদের কোঅর্ডিনেটর মধুপর্ণা একটা জরুরি কাজে বেরিয়েছে, রবীন্দ্র সদন যাবে, মেট্রো ধরেছে। ঘটনাচক্রে সেদিন ওই মেট্রো যাত্রী ছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী পীযূষ কান্তি সরকার, আমাদের পীযূষ দা। তা মধুপর্ণা যেটা করতো আর কি, ও সম্পূর্ণ একটা রাবেন্দ্রিক পরিবেশ থেকে আমাদের মানে রাবেন্দ্রিক পরিবেশ থেকে আসা একজন মানুষ। আর ঠিক তথাকথিত, আমি কাউকে ছোট বড় করছি না এখানে, ধরুন সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়, এদের ছাড়া প্রায় রবীন্দ্রসঙ্গীত, আমি ঘরানা টাইপটাই বলছি, শুনতো না। মানে অনেক নতুন নতুন শিল্পীদের গলাতেও শুনতো না। এই ঘটনাটা ঘটার 1 সপ্তাহ 10 দিন আগে আমার পীযূষদাকে ভাল লাগতো। কটা তখন ক্যাসেটের যুগ, ক্যাসেট আমার বাড়িতে বাজছিল, আমাদের অফিসে বাজছিল, শুনেছে। হঠাৎ পীযূষদাকে তার ভালো লেগেছে। আর ঘটনাচক্রে তার কদিন বাদেই এই মেট্রোতে পীযূষদার সঙ্গে দেখা হয়েছে। পীযূষদাকে ও রেকগনাইজ করতে পেরেছে, কারণ ওই ক্যাসেটের সেই ছবি দেখে। তা যেরকম তাকিয়েছে, পীযূষদা নিজেই এগিয়ে এসে বলছে, তুমি কি আমায় চেনো? তা বলেছে, আমি আপনার গান শুনছি, এরকম আমার ভালো লাগছে, এরকম এরকম ব্যাপার গেছে। বললো একটা কাজ কর, আগামী শনিবারই, সম্ভবত শনিবার ছিল, তুমি বাংলা একাডেমিতে চলে এসো। দেবব্রত বিশ্বাস স্মরণে
আমি একটা অনুষ্ঠান করব, মূলত কথাবার্তাটা কি, যে দেবব্রত বিশ্বাস রবীন্দ্র স্বরলিপি চ্যুত হননি, রবীন্দ্র বিরোধিতা করেননি, বিকৃত করেননি, সেটা কিছুটা গেয়ে কিছুটা কথার মাধ্যমে প্রকাশ করব। তোমরা এলে খুব খুশি হব। এবং সেই প্রসঙ্গে আমার কথাও বলেছিল। একদম ভাববেন না আমি গান বাজনা কবিতা এইসব নিয়ে কথা বলছি। আমি সম্পূর্ণ ফটোগ্রাফির লোক, আমি ফটোগ্রাফি ছাড়া একটি কথাও বলবো না। এই ঘটনাটা কি করে আমার ছবি দেখা পাল্টে দিয়েছিল, আজকে না বললে, এই যে 1 মাস ধরে যেটা বলছি, থার্ড আই গ্যালারি .in আমাদের যে 253টা ফটোগ্রাফ নিয়ে বিরাট এক্সিবিশনটা হচ্ছে, সেই জায়গাটাতেই পৌঁছতে পারবো না। এরকম দিনই হয়তো শুরু হতো না যদি না এই রকম ঘটনা ঘটতো। তা যাই হোক, তা তখন মধুপর্ণা পীযূষদাকে জিজ্ঞেস করেন যে আমাদের টিকিটের কি ব্যবস্থা। বললো না, এটা ওপেন টু অল, সবাই আসতে পারবে, পারলে একটু আগে আগে এসো। তা আমায় বলেছে, আমারও ভালো লাগছিল। তা আমি বললাম যে একটু টিকিট থাকলে ভালো হয়, নাহলে সেই গাদাগাদি হবে, আদৌ ঢুকতে পারবো কিনা, পেছনে জায়গা পাবো কিনা, শুনতে পাবো কিনা। এমনই দুর্ভাগ্য, যথারীতি অনুষ্ঠান শুরু হবে হব হব করছে, সেই সময় উপস্থিত হয়েছে। তা কিভাবে কয়েকজন উদ্যোক্তাই, ঠিক আমার সঙ্গে সরাসরি পরিচয় ছিল না, হয়তো এই থার্ড আই ফটোগ্রাফি গ্রুপ করার কল্যাণে, ওই ভিড়ে ঠাসা, মানে মাটিতে লোকজন তখনই বসে গেছে, শুরু হয়নি, আমাদের একটু সামনে ব্যবস্থা করে দিলেন বসা। ঠিক আছে, গেল তো গেল। পীযূষদা তো মুখে চেনেন না, সবাইকে যেমন একটু ঘাড় নাড়ছেন, নাড়লেন ওই পর্যন্ত। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের কথায় যাচ্ছি না, অসাধারণ অনুষ্ঠান। একটা একটা করে পীযূষদা দেবব্রত বিশ্বাস কি বলেছেন, দেবব্রত রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি বা আরো সব নিয়ম নীতি মেনে কি গাওয়া হয়, দেবব্রত বিশ্বাস এইরকম গেয়েছেন, তাতে কোথায় বিচ্যুতি আছে বলে একটার পর একটা করে বিষয় বলে যাচ্ছেন। কখনো কখনো গানগুলো আবৃত্তির মতো করে বলছেন। এলো এই কথা। পীযূষদার যারা অনুষ্ঠান শুনেছেন দেখবেন, প্রচুর গান শুরুর আগে রাজার সঙ্গে, আমি জানি না পীযূষদার আলাপ হয়েছিল কিনা, তারপরেই মনে হয় আলাপ, গানের সঙ্গে কবিতা নিয়ে অনেক অনেক কথা বলেছিল। যদি আজকে প্রসঙ্গ আসে আমি বলবো, রাজার যদি ভালো লাগে সে প্রসঙ্গে আসবো, এটাও আজকের আলোচনার নয়। তা এই করতে করতে অনুষ্ঠান শেষ হলো। এত আবেগতাড়িত হয়ে পড়েছিলাম, অনুষ্ঠান শেষ হতে দেখি পীযূষদার তো ভক্ত অসংখ্য, ভাবা যায় না, মানে হল ভেঙে পড়া ভিড় যাকে বলে, এরকম একটা অবস্থা। তা কেন যেন আমি সচরাচর কোনো অনুষ্ঠান হলে কোনো শিল্পীর সঙ্গে শেষ দেখা দিই না, ওখানে পালিয়ে আসি, পরে নয় ফোন করি, নাহলে পরে দেখা করি, এরকম ভাবে। অনুষ্ঠানের দিন খুব একটা যোগাযোগ করি না, যে অত ক্লান্ত, আবার গিয়ে শুধু ভালো হয়েছে বলার জন্য যাব, সৌজন্য বিনিময়, তাতে অন্য দিন যাব। হঠাৎ করে পীযূষদার কাছে গেলাম, গিয়ে আমার পরিচয় দিলাম। পীযূষদা খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করলেন, করে বলল যে আপনার একটু ফোন নাম্বারটা দেবে। আমি কোথায় পীযূষদার ফোন নাম্বার চাইতে গেছি। পীযূষদা সঙ্গে আমার ফোন বিনিময় হলো, করে আমি বললাম শুধু একটা কথা বলবো, এই যে আপনি এতক্ষণ ধরে যে ডেমনস্ট্রেট করলেন, দেবব্রত বিশ্বাসকে নিয়ে এত কথা, এত গান গেয়ে কথা বলে প্রকাশ করলেন, আমার অনেকগুলো অনুভূতি হয়েছে। তার মধ্যে একটাই যেটা বলি, আপনি তো হয়তো হার্ট হবেন, আপনি যখন এই গান গেয়ে কথা বলে এটা প্রকাশ করছেন না, আমার কাছে সবটা ছবি হয়ে যাচ্ছিল। একটু ওনার মুখটা মনে হলো একটু, মানে গম্ভীরতা বাড়লো। মধুপর্ণা পাশ থেকে বলছে আপনি এখন না বললেই পারতেন, এরকম একটা ব্যাপার। তা আমি বললাম যাই হোক, আমায় মার্জনা করবেন, আমি এরকম ঠিক রবীন্দ্র অনুরাগী নয়, ওরই কল্যাণে আমি এখানে এসেছি, না হলে আসা হতো না। কিন্তু আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে, আজ অনুষ্ঠান খুব ভালো লেগেছে, যদি আপনাকে কোনো আঘাত দিয়ে দিই আমাকে মার্জনা করবে। পরের দিন সকালবেলা, আমি একটু গভীর রাত পর্যন্ত পড়ালেখা করি বলে আমার সকালটা, মানে ভোরটা একটু বেলায় হয় আর কি। হঠাৎ দেখি এই ধরুন 7টা, 7:30 ফোন বাজছে। পীযূষদার পরবর্তীকালে তো অনেক অন্তরঙ্গতা হয়ে গেছিল, সেটা আলাদা প্রসঙ্গ। বললো এপারে পীযূষ কান্তি সরকার, আমি কি অতনু পালের সঙ্গে কথা বলছি? তাহলে হ্যাঁ দাদা। তা বললাম যে আরে আরে আপনি রেখে দিন, আমি করছি। বললো না না, আমায় এত রাখতে হবে না, আমার ফোন করার মতো পয়সাটুকু আছে। বললাম না না, আমি আপনাকে একটু বাদে আমি ফোন করছি। পরক্ষণেই ফোন করলাম, একটু ঘুমের জড়তা কাটিয়ে নিয়ে।
বলল যে আপনি এখন আমার বাড়িতে আসতে পারবেন? মানে এখন, মানে আমার অসুবিধা নেই। বলো আমি কি আপনার বাড়ি যেতে পারি? না 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 সেরকম বলছে, না সেরকম কোনো অসুবিধা নেই, আপনি কোনো বিনয় করবেন না, পারলে আপনি চলে আসুন, আর না হলে আমি আপনার বাড়িতে, পীযুষদার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। রাজা এইটুকুনি বলে রাখছি, এটা আর 2 মিনিট বলেই তোমাকে দিয়ে দেবো, পুরোটা তুমি টানবে। পীযুষদার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। যেতেই সেই খেলাত বাবু লেনের আপনার বনে, ছোট্ট বনেদি একটি ঘরে বড় তক্তাপোষের উপর বসেছেন, তারপরে আমাকে এগিয়ে এসে রিসিভ করলেন। তার ঢুকতে ঢুকতেই বলল যে আপনি কালকে কি বলছিলেন যেন, অনুষ্ঠান শেষ হতে আপনি আমাকে খুব আঘাত করেছেন না, আপনি খুব অনুতপ্ত তো, পীযূষ কান্তি সরকারকে আপনি বলেছেন যে পীযূষ কান্তি সরকার যা গান গেয়েছে সেটা আপনার কাছে ছবি হয়ে গেছে, এবং তাতে আমি খুব অপমানিত বোধ করেছি। বলতেই পারুল পারুল বলে লাগলো, আর একটা পাশে ছোট্ট ঘর থেকে, সম্ভবত রান্নাঘর, বৌদি বেরিয়ে এলেন। চিনলাম উনি পীযূষদার গিন্নি। বলে আমি অতনু যার কথা বলছিলাম, ও এসছে, এই কালকে অনুষ্ঠানটা করার পর ওর কাছে ছবি হয়ে গেছে, তুমি একবার হাতের কাজ ফেলে একবার এসো এই ঘরে। পাশের ঘরে গিয়ে বসলাম। বলল তুমি আমায় কতটা আঘাত দিয়েছো এই বৌদির থেকে শোনো। বৌদি বলল কি? বলো ওই যে বলো, বলে আমাকে বললো যে আচ্ছা দাঁড়াও, তুমি পরে বলবে। বৌদি বসে আছেন, আমি বসে আছি, পীযূষদা হারমোনিয়ামের সামনে ওই খাটের ওপর। আমাকে বললো আচ্ছা তুমি বলো তো, এসেছিলে তবু আসো নাই জানায় গেল, অত্যন্ত একটা জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত। তুমি রবীন্দ্রসঙ্গীত, আমি বললাম দাদা আমি দেখুন রবীন্দ্রসঙ্গীতের এত ভক্ত নই, এত অনুরাগী নই, বলতে কোনো বাধা নেই। রবীন্দ্রনাথের গানের এবং কাজের প্রেমে পড়েছি আমার মতো মূর্খ বলেই। একটা সময় ছিল বড্ড প্রতিষ্ঠান বিরোধী লেখালেখি পড়তাম, সাহিত্য, কি বলবো, প্রবন্ধ সবকিছুই। তা এখন একটু রবীন্দ্রনাথের প্রেমে পড়ে যাচ্ছি আপনাদের সব কাজকর্মের জন্য, তার ফলে একদম এসব ভাববেন না। বলো না না, মানে আপনি তুমি তখনই স্টার্ট হয়ে গেছে যে বলুন না, বলুন যে এটা কোন পর্যায়ের গান। আমরা আমি এসব কিচ্ছু জানি না। বলে তবু চেষ্টা করুন, তবু চেষ্টা করুন। বৌদি বলছে আরে ছেড়ে দাও না, উনি তো বলছেন যে উনি এই ব্যাপারটা জানেন না। বলছে না না বলুন না, বলুন একটু বলুন না, বলুন প্রেম আছে, পূজা আছে, প্রকৃতি আছে, এরকম ধরেন বলে যাচ্ছেন। না না আমি বলতে পারবো না। বললো একবার বলুন। বলতে গিয়ে আমি দুম করে বলে ফেললাম যা হয়। উনি আবার গেয়ে শোনালেন একবার হারমোনিয়াম দিয়ে, যে এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। আরেকবার আবৃত্তি করে শোনালেন, এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। তা আমার কি মনে হলো, আমি বললাম যে এটা প্রেম পর্যায়ের হবে। বললো ওই তো বলেছিলাম। শুনুন, এরকম সবাই বলে, যতজনকে জিজ্ঞেস করি। আর জানেন, আমি যখন প্রথম 2-1বার গেয়েছি আমিও জানতাম এটা প্রেম পর্যায়ের গান। তা বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম গায়কই ছিল, তার লেখাটা দেখে আমার কেমন একটা ধাক্কা লাগলো যে কথার সঙ্গে যেন কোথায় একটা গন্ডগোল হচ্ছে। বলে এবার বৌদিক দিকে তাকিয়ে বললো নাও এবার তুমি ওনাকে বলো। বললো আরে বলবে না, আমি তোমাকে ভাই বলছি। উনি তো জানেন সেন্ট মার্গারেট স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন পারুল বৌদি। তা বললো যে গানটা লেখা হয়েছে একদম শেষ চৈত্র, বৈশাখ আসবো আসবো করছে এরকম সময়। পীযূষদা বললো এই গানটা পড়ে বা গিয়ে বারবার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু এটা প্রেম পর্যায়ের গান, এটা পূজা পর্যায়ের প্রকৃতির গান, প্রকৃতি পর্যায়ে, প্রেম নয়। বললো চলো তো, কোথায় লিখেছিল? সেই শান্তিনিকেতনের ছাতিম তলা। বৌদি বললো, আমাকে বললো চলো, আমরা ঠিক ওই রকম গরমকালে শান্তিনিকেতনে কদিন থাকবো। চলে গেছেন, বুঝতেই পাচ্ছেন 25শে বৈশাখ ওখানে শান্তিনিকেতনে এত গরম পড়তো, রবীন্দ্রনাথের জন্মদিনই 1লা বৈশাখ পালন করা। আমার বলাই বাহুল, এসব আমার মুখ দিয়ে শুনতে আপনাদের ভালো লাগবে না। সেই ভরা চৈত্রে পীযূষদা বৌদিকে নিয়ে শান্তিনিকেতনে, ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বৌদি বলেন আমি 2-3 দিন গেছিলাম, তারপর আর আমি যাইনি। তুমি পাগলাপানা করোগে যাও। যেখানে বসে রবীন্দ্রনাথ এই গানটা রচনা করেছেন
বলছেন ও শুধু গুনগুন করে গাইছে, বইটা কখনো কখনো লেখাটা দেখছে। বলছি এসেছিলে তবু আসো নাই, জানায় গেলে এইরকম ছাতিম তলায় এইরকম ভরা গ্রীষ্মে লিখেছেন, আমি প্রেম বলে গিয়েছি, এরকম প্রেম পর্যায়ের। তা হঠাৎ এটা কি করে? এইরকম করতে করতে একদিন তখন পীযূষ দা একাই যান। একদিন বিকালে কাল বৈশাখী, হাওয়া উঠলো, হুড় করে একটু বৃষ্টি হয়ে গেল ওই গরমে। পীযূষ দা একটু গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়েছিলেন, বৃষ্টি থামতেই বসলেন, মাটির দিকে তাকালেন। পীযূষ দা বলছে, দেখো আমার হাতের মানে কাঁটা দিচ্ছে। সে আর্কিমিডিসের মতো চিৎকার করতে আরম্ভ করলেন, আমি গান পেয়েছি, আমি গান পেয়েছি, বুঝে গেছি যে বৃষ্টি এসছে, শুকনো ভূমি ওইটুকুনি জল শুষে নিয়েছে, পরক্ষণে বৃষ্টির দেখা নেই। রবীন্দ্রনাথ গান রচনা করলেন, এসেছিলে তবু আসো নাই, জানায় গে, বলে পীযূষ দা থামলেন। আমিও থেমে যাব। পীযূষ দা বলল, এই ছবিটা আমি সামনে রেখে যদি এই গানটা না গাই, কলকাতার বহু নামী কয়েকজন শিল্পীর কথা বলে, উনি তো ভালো মিমিক্রি করতে পারতেন, মজা করে, আঘাত করার জন্য না, উনি বলতেন ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে, গলা দুলিয়ে দুলিয়ে, আমি আর বলছি না সেটা, রাজা হাসবে। বললেন, যারা এই গানের ছবিটা দেখে গান না গায় সেটা কি গান হয়? আর আপনি কালকে বিকাল বেলা বা রাতের বেলা বাংলা একাডেমিতে আপনি বললেন আপনি পীযূষ কান্তি সরকারকে, আপনার গানটা ছবি হয়ে গেছে, আপনি আঘাত করেছেন। আপনি জানেন আমাকে জড়িয়ে ধরে আজকে আমার কত বড় প্রাপ্তি, আর তারপর আমি যদি মিথ্যে কথা না বলেন, আপনি বলছেন একজন রবীন্দ্র অনুরাগী নন। এরপর থেকে পীযূষ দাসকার সঙ্গে অসংখ্য কথা হয়েছে, গানের মধ্যে ছবি, ছবির মধ্যে গান, এইরকম জায়গা থেকে। তা আজকে এত অন্যদিকে যাব না, এটা বললাম এই কারণে, আর আমি কোনো গল্পই করব না। আমাদের এই অনুষ্ঠানে মনে হয় এত বড় সময় আমিই নিয়ে নিলাম। আমাদের আজকে মধ্যমণি এবং অতিথি হচ্ছে রাজা। রাজার কাছে এই প্রশ্ন দিয়েই ঢুকবো। রাজা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যখন কবিতা বলো বা কবিতা নির্বাচন করো, তোমার কাছে এরকম পীযূষ দা যেমন এইরকম ভাবে ছবি ভাবতেন, ছবি দেখতেন, এবং উনি বলতেন যে আমার গান পাল্টে যায় এইরকম ভাবে, তোমার কি কখনো হয়? তুমি তোমার মতো করে ইতি উতি যেরকম ভাবে ইচ্ছে বলো, ঠিক মানে পরীক্ষার খাতার প্রশ্ন উত্তরের মতো। আমি বললাম এরকম নয়, এবার থেকে মোটামুটি মাইকটা তোমারই, আমি শুধু তোমাকে একটু পেছন থেকে কিছু ভাবে সহায়তা করব, বল। যা প্রথমেই থারে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর এরকম একটা সময় যখন আমরা দূরে দূরে আছি, সেখানে একটা এরকম একটা উদ্যোগ কাছাকাছি আসার এবং একটা অসাধারণ এক্সিবিশন, সবাই মিলে যারা ছবি ভালোবাসেন তাদের জন্য তুলে ধরা নিঃসন্দেহে একটা অনেক বড় কাজ এই সময় দাঁড়িয়ে। এবং এই একটা যেভাবে ভাবা হচ্ছে, যেভাবে জিনিসটাকে মেলানো হচ্ছে, সেই জিনিসটা খুবই আমার মনে হয় আকর্ষণীয় হতে পারে সকলের কাছে। আগামী বেশ কিছুদিন কিন্তু আমাদের এইটাই স্পেস, ডিজিটাল স্পেস। আমরা যদি ভেবে থাকি যে খুব তাড়াতাড়ি এই 2 মাসের মধ্যে বিষয়টা সব নর্মাল হয়ে যাবে, সেটা কিন্তু হওয়ার নয়। সেটা আমাদের বুঝে নেওয়ার সময় এসেছে। আর পাশাপাশি আগামী দিনটায় তাই খুব পজিটিভ হয়ে কিভাবে এই ডিজিটাল স্পেসটাকে আমরা ব্যবহার করতে পারি, কিভাবে আমরা এখানে থ্রু দিয়েও কাজকর্ম করতে পারি, এবং বাড়িতে বসে থেকে একটা সময়, কতটা সময় আর চুপচাপ বসে থাকা যায়, যা কিছু শেখার, যা কিছু জানার, সেটা আমরা আবার শুরু করতে পারি। অনেকে হয়তো ভাবছেন যে যাক আর 2 মাস যাক, তারপরে আমরা বোধহয় আম কিছু একটা কোর্সে ভর্তি হব। তা কিন্তু হয় না। এটা কবে শেষ হবে? হয়তো 2021 টাই পুরো রয়ে গেল। কেউ কিন্তু বলতে পারে না। তাই আমি কি আমার জীবন থেকে 2 বছর নষ্ট করে ফেলবো? আমার মনে হয় সেই জায়গা থেকে আমি সবাইকে বলব যে যারা ভাবছেন এমন, যে আর 2-3 মাস বাদেই সবকিছু নরমাল হয়ে যাবে, না, আমরা এত সহজে সেই নরমাল জায়গায় আসবো না। আমরা পাশাপাশি এসে কাছাকাছি মুখোমুখি বসে অনেক কিছু কাজই এখন করতে পারবো না।
তাই আমার মনে হয় যে সবাই যারা ভাবছেন, বিশেষ করে যারা ইয়াং, যারা সামনের দিনে অনেক কাজ করতে চাও, তাদেরকে আমি বলবো যে বাড়িতে বসার সময় অনেকদিন হয়ে গেল তো, আমরা আছি তো মার্চের শেষ থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট হয়ে গেল। এবার যদি আমরা ভাবি যে পুজোর সময় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আচ্ছা পুজো না হোক ডিসেম্বরে ঠিক হয়ে যাবে, আচ্ছা ডিসেম্বর না হোক মার্চে ঠিক হয়ে যাবে, এমনি করতে করতে তোমার জীবন থেকে 2 বছর চলে যাবে। তার থেকে আমার মনে হয় যে এই দূরবর্তী জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা সাবলীল হওয়ার চেষ্টা করি। আমি তো এই প্যান্ডেমিকে বোধহয় আমিও জানতাম না ভিডিও, এরকম লাইভ এত কিচ্ছু জানতাম না। কিন্তু এখন তো কিছুই অসুবিধা হয় না, সবকিছুই। আমি একটি অনলাইন ক্লাস করাই, সেখানে নর্মাল অবস্থা থেকে আরো লোকজন বেশি বেড়েছে। তার কারণ লোকেরা বুঝতে পারছে যে বাড়িতে বসে কি করব, তার থেকে কিছু একটা শিখি। তো আমার মনে হয় যে এরকম একটা জায়গা, অতনুদার মতো এমন একজন আম মানুষ, যিনি আম শুধু ছবি নয়, আসলে যেকোনো শিল্পই না শুধু সেই শিল্পে যদি থেকে যায়, অর্থাৎ আমি সেই শিল্পটাই বুঝি আর বাকি শিল্পকে খুব একটা পাত্তা দিই না, বা তার সম্পর্কে কিছু জ্ঞান নেই আমার, তাহলে বড় মুশকিল হয়। একটা শিল্পের সঙ্গে আরেকটা শিল্প ভীষণভাবে জড়িত। এটা আমার সবসময় মনে হয়েছে ১ম থেকে। আর যে থার্ড আই এর সঙ্গে যে অ্যাসোসিয়েশন এর কথা হচ্ছে, আমার জীবনের ১ম একক, সেটা অতনুদা সাহস না দিলে আমি হয়তো করতে পারতাম না। সেটা আম ২০০৯ ২০০৯ সেটা একক। আর আমি ১ম অনুষ্ঠান করি ২০০৫ এ। সেটিও থার্ড আই এর নিবেদন। আমি আর শ্রাবণী সেন। সেটাই আমার ১ম স্টেজ প্রোগ্রাম, রবীন্দ্র সদন। আম এভাবেই হয়তো শুরু, এবং তারপর অজস্র কাজ, অজস্র অনুষ্ঠান, এবং সেখানে অতনুদার সঙ্গে এরকমটা সবসময় নয়, কিন্তু অতনুদার ছবি সেখানে ছিল। মানে সব অনুষ্ঠানে যে অতনুদাদের থার্ড আই এর ছবি আছে বলে অতনুদা সঙ্গে আছেন, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ আম সবসময়ই যে অতনুদার কিছুতে আমি গেছি, সেখানে আমার কবিতা আছে তবেই আমি যাবো, আমাদের পারস্পরিক যোগাযোগটা বা পারস্পরিক সম্পর্কগুলো যেন প্রচন্ড কাজ নির্ভর না হয়ে যায়। যে আমি ছবি থাকলেই যাবো আর আমার কবিতা থাকলেই আমি আসবো। এইরকমটা হলে কিন্তু সম্পর্ক তৈরি হয় না। তো সেই সম্পর্কটা যদি আদান-প্রদানেরও হয়, সে আদান-প্রদানটা কিছু শেখার হোক, কিছু জানার হোক, সেটাও তো আদান-প্রদান। কোনো একটা ছবি, আমার থার্ড আই এর এক্সিবিশন দেখতে বেশি ভালো লাগে, কারণ প্রত্যেকটা ছবির একটা ক্যাপশন থাকে। আমার কাছে সেখানেও কবিতা খুঁজে পাওয়ার মতো বিষয় থাকে। শুধু তো ছবি নয়। আমি ছবি কম বুঝলাম, ক্যাপশন বেশি বুঝলাম। এটাও তো হতে পারে। তো সেইরকম ভাবে দাঁড়িয়ে আমার মনে হয় যে একেক জায়গায় একেকজন একেক রকম কিছু খুঁজে নেয়। আমি ১ম এই বলি যে উম রবীন্দ্রনাথের প্রসঙ্গ এসছে আমার সঙ্গে, এরকমই বেলগাছিয়া মেট্রো স্টেশনেই আমার সঙ্গে আলাপ পীযূষ কান্তি সরকারের। উনি মেট্রোতে ট্রাভেল করতেন। আমি তখন টালা পার্কে জগন্নাথের কাছে শিখতে যাই। উনারও বাড়ি কাছে। উনি বেলগাছিয়া স্টেশনেই নামতেন। আমার সঙ্গে ওই যাতায়াতের পথে মেট্রো স্টেশনেই আলাপ উনার সঙ্গে। কিন্তু দুর্ভাগ্য যে তার কিছুদিনের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে যান। তার ফলে সেই আলাপ আ আর সেভাবে আমি আর সুযোগ পাইনি। কারণ তারপরেই থার্ড আই এর সঙ্গে যদি আমার যেহেতু যোগাযোগ ছিল, তাহলে আশা করছি যে নিশ্চয়ই হয়তো পীযূষ কান্তি সরকার, আমি কিছু একটা করতাম। এটুকু বলাই যায়। তো সুতরাং সেটা করার সুযোগ, আমার সৌভাগ্য হয়নি আরকি। তো সেটা কিন্তু একটা আক্ষেপ রয়েই গেছে। কারণ পরবর্তীকালে মনে হয়েছে যে এটা তো হতেই পারত। কিন্তু সেটা হলো না, কারণ শুধু তিনি চলে গেলেন। কিন্তু কিছু মানুষ চলে গেলেও থেকে যান। তাদের কাজে থেকে যান, তাদের সৃষ্টিতে থেকে যান, তাদের হুম, আম মনোভাব বা তারা যে মানসিকতা নিয়ে একটা গানকে ভাবেন, সেই মানসিকতা যদি অন্য কাউকে ভাবাতে পারে, তাহলে কিন্তু তারা থেকে যান। আ বিষয়টা কতদিন বাঁচলাম সেটা তো নয়। বিষয়টা সেইটুকু স্প্যান এর মধ্যে আমি কি ভাবলাম, কি দিতে পারলাম, কি করতে পারলাম, সেটুকুই বোধহয় আমাদের প্রত্যেকের আদর্শ বা আমাদের লক্ষ্য হওয়া উচিত। এমনটা নয় আমরা প্রতি মানে ৯০ বছর বাঁচলাম কিন্তু কিছুই করলাম না। আ সেটা তো হয় না। আমরা ছোট্ট করে কিন্তু প্রত্যেকে, এখানে যারা শুনছেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই খুব ক্রিয়েটিভ। প্রত্যেকে কিছু না কিছু করতে চায়। একটা দারুণ ছবি ১ মাসেও একটা তোলা নাও যেতে পারে। হয়তো মনের মতো হচ্ছে না। সেই খুঁতখুঁতি ব্যাপারটা প্রত্যেকটা শিল্পে আছে। আমি মনে করি ফটোগ্রাফি একটা শিল্প, এবং সেই শিল্প প্রত্যেকটা শিল্পের মতোই তার
খুঁতখুঁতে ব্যাপারটা থাকবে, তার ডিপ্রেশন থাকবে, তার কি হচ্ছে, দূর কিছু হচ্ছে না, এটাও থাকবে। ছবি তোলা মানেই তো শাটার অন করলাম আর ছবি, সেটা আমিও পারি। আমি কি আর ফটোগ্রাফার হলাম? সেটা ছবি হবে না। তো তেমনি আরকি। তো একটি কবিতা সবাই বলেন, অনেকের কাছেই শোনা, নিশ্চয়ই অনেকের। এর মধ্যে একটা ছবি আছে। রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠেছে, রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শুরু করি। হুম, আমি কবিতা বলতে, বলতে হয়তো থামবো। কারণ ছবিটা হুম, আমি কিভাবে দেখছি আর কিভাবে দেখাচ্ছি সেটা বোঝানোর বলুন। চেষ্টা করব। হুম, এটাকে যদি আবার কেউ বলে বর্ষার কবিতা, অনেকে হুম, বলেন। হুম, আমি যেমন মনে করি না এটা বর্ষার কবিতা। অনেকে বর্ষার কবিতা বললে এই কবিতার উল্লেখ করেন। হুম, কিন্তু বর্ষা নিশ্চয়ই আছে। হুম, বর্ষা নেই আমি বলছি না। হুম, কিন্তু বর্ষাই কি শুধু আছে? শুধুই কি বর্ষার কবিতা? হুম, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। প্রথম লাইনটা ছাড়া আর কাটিতে কাটিতে ধান এলো বর্ষা ছাড়া বর্ষার উল্লেখ কিন্তু বাকি শব্দে নেই। বাকি শব্দে একটি ছেলে একটি ছোট ক্ষেতের পাশে একা বসে আছে। একা শব্দটি দুবার এসছে। কূলে একা বসে আছি। কূলে একা বসে আছি নাহি ভরসা, তাহলে একা শব্দটাকে বলা হলো না। অনেকে বলেন গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। একাটা কোথা থেকে বেরোলো? কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা, কোন সময়টার কথা বলছি আমরা? ধান কাটা হলো। যারা প্রকৃতিকে চেনেন, যারা গ্রাম বাংলাকে চেনেন, গ্রাম বাংলা একটা ছবি দিচ্ছেন উনি। ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা। প্রভাত বেলা। দিনের কোন সময়ের কবিতা সেটাও কিন্তু বলা আছে এখানে। সকাল, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, আর কেউ নেই চারধারে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি ও হারে। আমি দেখতে পাচ্ছি একটা ছবি, কেউ একজন একটা নৌকো নিয়ে দূর বলুন। থেকে হুম, আসছে, এসে বেরিয়েও যাচ্ছে। হুম, তাকে আমার মনে হচ্ছে একটু চেনা চেনা, কিন্তু সে আমার দিকে আসছে না, সে চলে যাচ্ছে অন্যদিকে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। সেখানেও একটা ছবি, যখন নৌকোটা মাঝখান থেকে যায়, ঢেউগুলোকে ভাঙতে ভাঙতে দুধারে ফেলতে ফেলতে সে যাচ্ছে। সেখানেও একটা ছবি, যে কেউ ছবিটা দেখতে পাচ্ছ, নৌকো যাচ্ছে, দূরে একটা খেতে দাঁড়িয়ে একটা ছেলে দেখছে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। এবার তোমাকে ডাকতে হবে, ও তো আমাকে দেখেনি, তাই না? ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। একটা লোক পেয়েছে, ওর ভরসা ছিল না যে ও যে ধানগুলো কেটেছে সেগুলো কি হবে, সেগুলোকে তো কাউকে একটা ওকে বেচতে হবে, তবেই তো। একটা ছোট ক্ষেত আছে, ওর কিছুই নেই, হয়তো সেটাই একমাত্র অবলম্বন ওর। শুধু কি এখন কোথাও মনে হচ্ছে কি বর্ষার কবিতা? না, বর্ষা ছেড়ে আমরা অনেক দূর চলে এসেছি। হুম, যত চাও তত লও, তরণী পরে। আর আছে, আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে, যাহা লয়ে ছিনু ভুলে।
সকলে দিলাম তুলে থরে বিথরে, এবার আমারে লহ করুণা করে। ও চায় অন্য কোথাও একটা পৌঁছতে, শুধু ধান নয়, ও চায় এখানে একা পড়ে আছে। আমরা জীবনে সবাই কোথাও না কোথাও একটা বৈতরণী নৌকো চাই, আমাদের যেন কোথাও পৌঁছে দেয়। আমরা যেখানে থাকি সেটাও একটা এরকম একখানি ছোট ক্ষেত, আমি একেলা, যে যার জায়গায় আমরা তাই। সেখান থেকে আমরা ভাবি একটা নৌকো আসবে, সেই নৌকোতে আমরা উঠবো, এটা কোথাও একটা পৌঁছবো। দেখো রাজা, কিন্তু আমরা কি এইরকম ভাবেই নৌকোতে উঠেছিলাম যখন তোমার সঙ্গে আমাদের ঠিক হলো যে তোমার কবিতা আমার এবং আমাদের থার্ড এর সমস্ত সমস্ত সদস্যদের তোলা ছবি দিয়ে একটা হুম, অনুষ্ঠান হবে। হুম, আমার খুব সহজ সাধারণ অন্য ভাবনা দিয়ে যেটা ছিল যে পরিষ্কার বুঝতে পেরেছিলাম, বলতে বাধা নেই, যে ফটোগ্রাফি কখনো মানে ফটোগ্রাফি তো ফাইন আর্টের একটা অন্তর্গত, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফ যেরকম ললিত কলা, যে এটা কখনো মাস আর্ট হয়ে উঠবে না, জনগণের মানে সাধারণের একদম। কিন্তু আমরাও আহ, দর্শক চাই, আমরাও মানে কি বলবো শ্রোতা চাই, এরকম ধরনের একটা ব্যাপার। যে হুম, আমরা যদি একসঙ্গে কাজ করি, এই যে ছবি আর কবিতা, আমাদের একটা অনুষ্ঠান করার কথা ছিল, এখনো হয়ে ওঠেনি, নাম বলতে অসুবিধা নেই, ছবিতা এরকম নাম দিয়ে হুম, আমাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তোমার সঙ্গেও বহুবার কথা হয়েছে, কিন্তু এখনো হুম, অঙ্কুরেই রয়ে গেছে, হয়তো কোনো সময় হয়েই যেতে পারে, হবে না। 15-20 বছর হয়নি মানে যে আগামীতে হচ্ছে না এরকম কোনো কথা নেই। তা হুম, আমি ভেবেছিলাম তখন যে ঠিক আছে, বন্ধুত্ব হয়ে গেছে, কবিতা ভালো লাগে, গান ভালো লাগে, মিউজিক ভালো লাগে, নাচ ভালো লাগে, ঠিক আছে, শিল্পকলার বিভিন্ন মাধ্যম, সাহিত্য ভালো লাগে, ঠিক আছে, যে যদি ধরো আমাদের মুষ্টিমেয় কিছু দর্শক আছে, আর আস্তে আস্তে যখন তুমিও তখন নাম করতে শুরু করেছো, বুঝতে পারছি তোমার প্রচুর ভক্ত বাড়ছে, এবং তোমার বলার ভঙ্গি, আমি রাজার বলার ভঙ্গি দিয়ে, রাজা যখন রাজা দাস নামে কবিতা বলতো বা বিভিন্ন অনুষ্ঠানে যেত, তারপর তো এখন দাস অনেকে জানেই না, তাও মাঝে মাঝে এখন এই ফেসবুকের কল্যাণে আসে বলে, গানের ফেরিওয়ালা রাজা। তা সেই সময় থেকে ও কখনো দেখতাম, ওকে নিয়ে যখন কথা হতো সেটাও পরে যাব, যে তার আগের, ওর অনেক আগের প্রজন্ম, যেখান থেকে ধরুন আমাদের মতো আম আদমি আহ কবিতা ভালোবাসতে শিখেছে, কাজী সব্যসাচী, তার আগে যখন কথা উঠেছে সৌম্য মিত্র, তার পরবর্তীকালে জগন্নাথ ঘোষ, উর্মিমালা ঘোষ, সতীনাথ দা, প্রদীপ ঘোষ, আমি আর ঠিক ওই ক্রোনোলজিক্যালি বা এরকম নাম বলছি না। রাজা যখন কবিতা বলতে এলো একদম অন্য ভঙ্গিতে, আমাদের কিছু মেম্বার, বলতে বাধা নেই, আমরা তো বলেছি গল্প করব, অনুষ্ঠানটার নাম দিলসে, যা বলবো অন্তর থেকে, খুব ওই রাখা ঢাকা করে না, মনে যেটা আসছে বলে দেবো, তাতে যদি দুটো গালাগালি খেতে হয় গালাগালি খাবো, আর যদি শিল্পের সত্য বলে কিছু থাকে, যদি সত্যির কাছে পৌঁছতে পারি, যদি একটা কোনো অন্য জার্নি হয়, ক্ষতি কি, থাক না, হলো তো অনেক রকম। কয়েকজন আমাদের মেম্বারই বলেছিল যে এইরকম ভাবে কবিতা কবিতা হবে না, কবিতা বলে এইরকম। রাজা কিন্তু কোনোদিনও তার বিরোধিতা করেনি, কিন্তু ও প্রথম থেকে যেটা বলতো, আমি বলতে পারি আচ্ছা না পারি, আমি আমার মতো করে বলবো। আর যারা শুনছেন বন্ধুরা, বলতে আপত্তি নেই, এখন যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই, দেখি রাজা যেরকম করে কবিতা বলে সেরকম করে অনেকে বলছে। ইভেন অনেক রেডিও চ্যানেলে, টিভি চ্যানেলে, বিভিন্ন অনুষ্ঠানে আমি ওকে কখনো কখনো বলি যে কি তোমার ছাত্রছাত্রী বা তোমার অনুরাগী এরকম নাকি, কারণ শিল্পের তো ঠিক বয়স দিয়ে বোঝা যায় না, অনেক বয়স্ক, আমার এখানেও 72 বছরের মানুষ আছেন যারা থার্ড আয়ের ছাত্র, আমার থেকে অনেক বেশি প্রবীণ তারা, আলাদা কথা, আবার 12-14 বছরের ছেলে মেয়েও আছে। এইবার তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা কবিতা এবং ছবির একটা মেলবন্ধন করব, কবিতা এবং ওদের বাচিক শিল্পীর যে জায়গাটা বলছি, যারা ভালোবেসে আসেন শোনেন, এবং ফটোগ্রাফি বা চিত্রকলা বা ভাস্কর্য যারা দেখেন, এদের যদি একটা মেলবন্ধন করানো যায়, কারণ তখন পৃথিবীতে দেখতে পাচ্ছিলাম যে আমরা যেমন বলি আমরা ভিজুয়াল আর্টের স্টুডেন্ট, রাজাকে যদি বলা হয় পারফর্মিং আর্টের স্টুডেন্ট, সারা পৃথিবী দেখছি সবাই একাকার হয়ে গেছে। কখনো কখনো কোনো পেন্টিং বা স্কাল্পচারের সঙ্গে মিউজিক, ভয়েস, কবিতা যুক্ত হয়ে পড়ছে সারা পৃথিবীতে, বলছে এটা ভেঙে দাও,
শিল্পকলা তুমি এক একজন, মানে ঠিক মতো বলতে একজন হারমোনিয়াম বাজায়, একজন সারেঙ্গি বাজায়, একজন তানপুরা বাজায়, একজন ভোকালে করে, একজন সন্তুর বাজায়, কি অসুবিধা আছে? হতেই পারে। তা সেখানে একজন ভিজুয়াল আর্টিস্ট আর একটা যদি পারফর্মিং আর্টিস্ট যদি একসঙ্গে কাজ করে ক্ষতি কি? এবং আমরা ভাবলাম যে যদি তাহলে দর্শকও এবং শ্রোতারও যদি সংখ্যা বাড়ে ভালো হয়। ঠিক এরকমই কথা হয়েছিল, আজকে নেই আমাদের মধ্যে। দোহারের কালিকাদার সঙ্গে আমাদের প্রচুর অনুষ্ঠান হয়েছিল, তখন আমি রাজারই কথা বলেছিল, রাজারও খুব কাছের মানুষ, এবং ঠিক ঠিক মতো বলতে গেলে রাজারই সূত্র ধরে মনে আমার সঙ্গে একটু গাঢ় সম্পর্ক হয়ে যায় পরবর্তীকালে। কারণ কালিকাদা তো অন্য ধরনের মানুষ ছিলেন। রাজা একদিন বললো যে তুমি কি কালিকাদার সঙ্গে কথা বলবে? আমি ইয়ার্কি মারছো? বললো ও চাইছে থার্ড আই ব্যানার একসঙ্গে কাজ করতে। তাহলে একদম ইয়ার্কি মেরো না, আলতু ফালতু। বললো আমি কিন্তু বলেছি তোমার নাম, এরকম। তা আমি বললাম আমি কিন্তু এইসব কথা বলবো বলে বললে তোমার যেটা ইচ্ছে তুমি বলবে। তখন বললো আচ্ছা, রাজার সঙ্গে এরকম ধরনের ভাবনা চিন্তা, আমিও তো সেরকম ভাবছি। যে কালিকাদা বলতেন যে লোকগান একটা জায়গা পর্যন্ত নিয়ে যাবে, যার জন্য আমাদের ছবি দিয়ে বারে বারে অনুষ্ঠান হয়েছে দোহারে, বড় অনুষ্ঠান, ছোট অনুষ্ঠান, যেখানে আমরা যেতে পারিনি। আসামে অসংখ্য ছবি দিয়ে দিয়েছিলাম, ওদের আরেকজন কর্তা রাজীব সব নিয়ে গিয়ে ওখানে শো করেছিল। এরকম এই যে দুটো বন্ধন তুমি কিরকম ভাবে ভেবেছিলে, এবং ছবিকে নিয়ে তোমার শো বা তোমার ভাবনা একটু বলতে পারো, যেহেতু আমাদের মূল খুঁটিটা ছবি দিয়ে বাঁধা। বল। না, আসলে এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে যে আমি এখানে একটা অন্য বিষয় আনবো, সেটা হচ্ছে যে কবিতার সঙ্গে আবহ, এটা অনেকেই খেয়াল করেছেন, অনেকেই আবহ ব্যবহার করেন। এবার অনেকের ধারণা আছে যে কবিতা ব্যাপারটার সঙ্গে একটুখানি ওই সেতার একটু বাজিয়ে দিলাম, কিছু সন্তুর বাজিয়ে দিলাম, বা কিছু একটা বাজিয়ে দিলাম, আজ বেশ মেজাজ একটা কবিতা তৈরি হলো। এটা যেমন সর্বতভাবে ভুল, হুম। তেমনি কবিতার পিছনে আমার যা ইচ্ছে ছবি লাগিয়ে দিলাম হুম। আর মনে হবে যেন কবিতাটা ভালো, সেটাও কিন্তু ভুল। অর্থাৎ কবিতা এবং আবহ এবং কবিতা এবং ছবি, তারা যদি তাদের ওয়েভলেন্থ না মেলাতে পারে, তারা যদি একে অপরকে বুঝতে না পারে, তাহলে কিন্তু সেটা আরো কেলেঙ্কারি হতে পারে। তার থেকে এককভাবে কাজ করা ভালো। কিন্তু যদি আমাকে বুঝতে হয়, তাহলে যেমন আমরা এই যে থার্ড আইয়ের সঙ্গে করতে করতে আমি যদি আমার কবিতাগুলো নাও শোনাই, তাহলেও অতনুদা এবং আরো কয়েকজনের, তাদের কিন্তু ধারণা আছে যে আমি এই কবিতাগুলো কেমন করে বলবো। অর্থাৎ এই কবিতাগুলোই যদি একটা তারা অন্য কোনো শিল্পীর সঙ্গে ছবি, একই ছবি ব্যবহার করেন, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। কারণ তিনি কবিতাগুলো বলবেন হয়তো অন্যরকম ভাবে। এই কবিতা বলার উপরও ডিপেন্ড করে যাচ্ছে ছবিটা কি ব্যবহার হবে। যদিও টেক্সট একই, টেক্সট মানেই পাতা, মানেই যে পাতায় আবার বললাম, আমি যদি গগনে গরজে মেঘকে একটা বর্ষার কবিতা হিসেবে কল্পনা করে বলি, এবং সেটাকে আমি রতনুদাকে ব্রিফ দিলাম, রতনুদা একটা বর্ষার কবিতা, এবার সে পুরোপুরি বর্ষার ছবি দিয়ে ভরিয়ে দিল, তাহলে কি সোনার তরীর ছবি সত্যিই ফুটবে? শুধুই বর্ষার ছবি দিয়ে সোনার তরী বোঝানো যাবে? যাবে না। সুতরাং এটাও একটা বিষয়। বা সোনার তরীকে যদি পুরোটাই একটা বর্ষার একটা আবহ দিয়ে একটা মিউজিক করা হয়, পুরোটাই বর্ষা হচ্ছে, একটা বর্ষার কবিতা, মানে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বানো বর্ষা, এটাও বর্ষা। আমার তো মনে হয় যে এটা বর্ষার কবিতা হিসেবে চিহ্নিত হলেও বর্ষার ছাড়াও জীবনের একটা অন্য দিক দেখানো আছে। বর্ষার আবহ ছেড়ে সেই দিকটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে শেষের দিকে এসে। সুতরাং তার কথা যদি আমি না বুঝতে পারি, তার কথা যদি আমি না বলতে পারি, তাহলে তো কবিতাটাকে মিসজাজ করা হবে। যেমনি করে ওই এসেছিল তবু আসে নাই, যে অ্যানালাইসিসটা আমরা শুনলাম, যে এটা যদি কালবৈশাখীর কথা না ভেবে আমরা প্রেমের কথা ভাবি, তাহলে যেমন একটা ভুল হচ্ছে, তেমনি করে আম, এখানেও তো একটা ভুল হচ্ছে না, যে আমরা প্রথম লাইনটা পড়েছি গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ব্যাস চলো বর্ষার কবিতা, পুরোটাই বর্ষার কবিতা। তাহলে নীল নভোঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে, এটা এটা তাহলে এটাকে তাহলে কি কবিতা বলবো? এটা ভরা বর্ষার কবিতা। এবার এইগুলো এক একটা আমি জানি না, এখন আমি কারো কমেন্ট পাচ্ছি না, আমাদের সঙ্গে কে আছে কারা আছে কিছুই। অনেক অনেক আমি অনেক যদি আছে। দেখতে পাচ্ছি যারা যারা থার্ড আই এর সঙ্গে যুক্ত কিংবা যুক্ত নন, যারা ছবি ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, ছবি আঁকতে ভালোবাসেন, বা অন্য কোনো স্ট্রিমের, আমি আম, একটা কিছু ছবি দিচ্ছি, দেখো দেখতে পাও কিনা। যদি দেখতে পাও আমাকে জানাবে, আর যদি দেখতে না পাও, সেটা তোমাদের ব্যর্থতা নয়, আমার ব্যর্থতা।
আমি ছবি দেখাতে পারলাম না। অনুগল্প বলতে পারো, ছোট গল্প বলতে পারো, 1 2 3 4 5, ছোট্ট ছোট্ট, বেশিক্ষণ বোর করবো না। তো 5টা ছবি আছে এর মধ্যে। সেই ছবি কখনো তুলেছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা, তুলবে কিনা জানি না, আমি চেষ্টা করছি। ফিরিয়ে নেওয়া হচ্ছে সেনা, ফিরিয়ে নেওয়া হচ্ছে সেনা। বিধ্বস্ত শহরের মধ্যে দিয়ে কনভয় চেপে বিমানপথের দিকে যাবার পথে এক বিদেশি সৈনিক দেখলো বোমার আঘাতে গুড়িয়ে যাওয়া মিউজিক স্কুলের সামনে একটা বাচ্চা মেয়ে একখানা প্ল্যাকার্ড হাতে চুপচাপ দাঁড়িয়ে, তাতে এই দেশীয় ভাষায় স্লোগান লেখা। ছবি তুলে রাখলো সৈনিক। বিমানে চেপে ট্রান্সলেটারে স্ক্যান করে দেখলো প্ল্যাকার্ডে লেখা ছিল, সিম্ফনিগুলো তোমরা ধ্বংস করতে পারোনি, সিম্ফনিগুলো তোমরা ধ্বংস করতে পারোনি। क्या बात, क्या बात, क्या बात। অসাধারণ। পরের গল্প। যুদ্ধ শেষ হবার আগে, যুদ্ধ শেষ হবার বছর 5 পর এক বিদেশি সাংবাদিক পৌঁছলেন এক শহরে। যুদ্ধ শেষ হবার বছর 5 পর এক বিদেশি সাংবাদিক পৌঁছলেন এক শহরে। দেখলেন কম বয়সীরা সকলেই মাথার উপর দুহাত তুলে ঘুরে বেড়াচ্ছে, ওইভাবে বাজার করছে, ওইভাবেই টিউবে চড়ছে, ওইভাবেই আড্ডা দিচ্ছে ক্যাফে। এক বৃদ্ধ গাইডকে তিনি জিজ্ঞেস করলেন এর কারণ। উত্তরে গাইড বললেন, জন্ম থেকে টানা 19 বছর কারফিউতে বড় হয়েছে তো, এখন আর হাত নামিয়ে বাড়ি থেকে বেরোতে পারে না ওরা। একটা ছবি। দারুণ, 3 দারুণ। নম্বর, বলো। জলের ট্যাঙ্ক 7 দিন আগেই ধ্বংস হয়ে গিয়েছে। জলের ট্যাঙ্ক 7 দিন আগেই ধ্বংস হয়ে গিয়েছে। কোথাও এক ফোঁটা পানীয় জল নেই। এলাকায় একটি মাত্র প্রাচীন কুয়ো, বিশাল, কিন্তু তার জল অনেকদিনই তলানিতে গিয়ে ঠেকেছে। তবু আশায় আছে এক বালক, জল উঠছে। রোজ রাতে সে লুকিয়ে এসে দেখে যায়। আজও দেখলো, দেরি নেই, আর 2-4খানা লাশ কুয়োয় পড়লেই জল হাতের নাগালে চলে আসবে। 4, আচ্ছা, বহিরাগত সেনার হাতে ধর্ষিতাদের জন্য মোটা অঙ্কের অনুদান ঘোষণা করেছে দেশের সরকার। বহিরাগত সেনার হাতে ধর্ষিতাদের জন্য মোটা অঙ্কের অনুদান ঘোষণা করেছে দেশের সরকার। আর মৃতদের পরিবারের জন্য ভাতা। প্রথমবার অক্ষতভাবে বেঁচে থাকার জন্য অপরাধ বোধ হলো মেয়েটির। প্রথমবার অক্ষতভাবে বেঁচে থাকার জন্য অপরাধ বোধ হলো মেয়েটির। শেষ। অনেকদিন পর ফুলের দোকান খুললো এক যুবক। অনেকদিন পর ফুলের দোকান খুললো এক যুবক। ব্যবসা করা বড় কঠিন এবার। সাদা ছাড়া অন্য কোনো রঙের ফুলের বিক্রি নেই। বাহ, অসাধারণ। যুদ্ধ যুদ্ধ পরবর্তী গল্পেরা শ্রীজাত। 5টা আচ্ছা, আচ্ছা, 1 2 আচ্ছা, 3 আচ্ছা। 4 5 করে লিখেছে। ঠিক আছে, তো আমার কাছে এগুলো ছবি, একেবারে আমার কাছে এগুলো ছবি। ঠিক। আর ধরো আমি যেটা আহ, বলি, অসাধারণ। বলো, 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 কি বলছিলে, বলো, দাঁড়াও একটুখানি, অসুবিধা হচ্ছে। বলো। তুমি এরকম আমাদের সামনে ছবি তুলে দাও। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? না আমাকে একটু লিফট করে আসতে হবে আরেকবার, কারণ একটা কিছু গন্ডগোল আচ্ছা, হয়েছে। হ্যাঁ, আমি করে আসছি নাও, 5 করে নাও, সেকেন্ডে কোনো বেরোবো। অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এখন আছি গানের ফেরিওয়ালা রাজার সঙ্গে। আপনারা দেখছেন আমাদের 19 আগস্ট ছিল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব ফটোগ্রাফি দিবস। সেই উপলক্ষে যে 1 মাসের প্রদর্শনী চলছিল, আগামীকাল হচ্ছে তার শেষ দিন। আর সেই উপলক্ষে যে বিভিন্ন অনুষ্ঠান চলছিল, আজকে হচ্ছে তার শেষ পর্ব।
আজকের বিষয় আমরা নির্বাচন করেছিলাম কবিতা এবং ছবি, তার কিছু বন্ধুত্বতা, তাদের কিছু মেলবন্ধন, তাদের কখনো যুগলবন্দি, বা কখনো শুধু কবিতা কেন, গানের ছবি হয়ে যাওয়া, ছবির কবিতা হয়ে ওঠা, গান হয়ে ওঠা। এখানে প্রসঙ্গ এসছে পীযূষকান্তি সরকার, এখানে একটু আগে রাজা ছোট্ট ছোট্ট 5টা কবিতা দিয়ে, ঠিকমতো বলতে গেলে তো আমাদের হোম অ্যাসাইনমেন্টের মতো, যে এইরকম 5টা কবিতা ছবি দিয়ে দিলাম। এবার যদি মনে করুন যে এরকম যদি কখনো আমাদের যুগলবন্দি হয়, আমরা কেমন ধরনের ছবি দিয়ে যদি সত্যি করে আমাদের একটা শিল্পকলা হয়, কবিতা শিল্পর একটা অঙ্গ হয়, তাহলে তো নিশ্চয়ই আমরা যুগলবন্দি করতে পারবো। একটা তাসের পরিবর্তে আমরা কোন তাস ছুঁড়ে দেবো আমাদের দিক থেকে? আর আমাদের সেই পুরনো কথা, একটা পারফর্মিং আর্ট, মুখে বলছে, ভাব প্রকাশ করছে, ছবি হয়ে যাচ্ছে। শুধু কেন? ওটা পারফর্মিং আর্ট। আমরা কি ওখানে কোনো কিছু ভিজুয়াল খুঁজে পেলাম না? কোনো রকম ভাবে সমৃদ্ধ হলাম না? যখন ও কবিতাগুলো বলছে, আমি বলছি, ও কবিতা শেষ করে যদি দুম করে বলে যে এই 5টা কবিতা তোমায় দিয়ে দিলাম, আমার আগামীকাল একটা শো আছে, তোমরা এটা ছবি দিয়ে ভরাট করবে, বা ওই যুগলবন্দির মতো কখনো অলংকরণ হিসেবে আসবে, বা কখনো একদম একটা কবিতা চলতে থাকবে, আমাদের ছবিও সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। কিরকম হতে পারে আমাদের এইরকম চলন গমন? যাই হোক, রাজা আবার এসে গেছে। রাজার কাছে এবার একটুখানি আক্রমণাত্মক প্রশ্ন বলবো না, রাজাকে নিয়ে ইদানিং কালে আমার যেহেতু একটু নন্দন চত্বরকে ভিত্তি করে, কারণ বুঝতেই পারছেন একদিকে একাডেমি অফ ফাইন আর্টস, পাশে গগনেন্দ্র প্রদর্শনশালা, আর একটু আগে গেলে আইসিসিআর, আর একটু পাশে গেলে বিড়লা একাডেমি, আমাদের ক্ষেত্র, যে জানে রাজার সঙ্গে বহুবার কাজ হয়, বহু রকম ভাবে কাজ হয়েছে, যে তোমাদের রাজা নাকি তার আগের প্রজন্মের বিভিন্ন মানুষদের অনুসরণ না, তাদের মতো করে কবিতা না বলে নাকি তাদের অপমান করছেন, এরকম একটা কথা এসছে। আমি বলেছি কোথায়? এই তো লাস্ট একটা যখন কলা মন্দিরে বিশাল বড় অনুষ্ঠান হলো ওর কত বছর উপলক্ষে, ওর অনুষ্ঠানের তো প্রথম প্রায় 45 মিনিট ছিল ও একজন একজন করে প্রণতি জানাচ্ছে ওর আগের মানুষদের, বলো ও তো অনুষ্ঠানে হয়। রাজা কি সত্যি ওটা মানে? আমি, সে কি ও নিজের মতো করে একটু আবৃত্তি করতে পারবে না? আমি আমার নিজের মতো করে ছবি তুলতে পারবো না? আমাকে ব্রেশোর মতো ছবি তুলতে হবে, আমার রঘুরায়ের মতো ছবি তুলতে হবে, আমাকে অ্যানসেল অ্যাডামসের মতো ছবি তুলতে হবে, নাকি অন্য কারোর মতো ছবি তুলতে হবে? তাহলে তার ন্যাশনাল জিওগ্রাফি আমায় নিত না, তাহলে কানাডায় চ্যাম্পিয়ন হতে পারতাম না। না হলে প্রবুদ্ধ দাশগুপ্তের মতো মানুষের কাছে আন্তর্জাতিক ক্ষেত্রে ইপসনের একটা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্ট ছিল, একটাই গ্র্যান্ড প্রাইজ ছিল, আপনাদের ভালোবাসা, মানে কি বলবো, শুভেচ্ছা আশীর্বাদে পেয়েছিলাম। জানতামও না প্রবুদ্ধ দাশগুপ্তর মতো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফির রাজা যাকে বলা হয়, কিছুদিন আগে, কয়েক বছর হয়ে গেল দেখতে দেখতে পৃথিবী ছেড়েছেন। যখন পুরস্কার পাই, পুরস্কারের কোনো মানে ডুলি বা ঢোল বাজাচ্ছি না, আমি শুধু বলি, যদি আমি ওদের বহু অনুকরণ করতাম বা অনুসরণ করতাম, তাহলে কোনোটাই না আমার কপালে একাধিকবার যুক্ত ন্যাশনাল জিওগ্রাফিক ক্যালেন্ডার এডিশন, না কালেক্টরস এডিশন, না ওদের সাউথ কোরিয়ায় ন্যাশনাল জিওগ্রাফি যখন এক্সিবিশন করছে আমার ছবি থাকছে, আমার ছবি দিয়ে ওখানকার যে ক্যাটলগ তৈরি হচ্ছে, দেখেছেন আপনারা, অনেকেই দেখেছেন ইউটিউবে বা ফেসবুকে দেখেছেন। রাজার কাছে প্রশ্ন, যখন আমি প্রথমে বলেছিলাম আমি কারোর মতো ছবি তুলবো না, এটা কোনো ঔদ্ধত্য বা অন্য জায়গা থেকে নয়, আমাকে তারা এখনো, গতকাল রাত্রে যখন ঘুমোতে যাচ্ছি ব্রেশোর একটা মোটা বই নিয়ে শুতে যাচ্ছি, কিন্তু এই শপথ করে নয় যে তার মতো ছবি তুলবো বলে। আমি রাজাকে বলি, তোমার এই যে কবিতা বলা নিয়ে বিভিন্ন রকম অভিযোগ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে অন্যরকম ভাবে নিও না, যেহেতু আমাদের অনুষ্ঠানটার নাম দিল সে, আজকে সুভাষিস থাকলে ভালো হতো, ও তো এখন আউটডোরে ঘুরছে। ও বলেছিল যে আমরা এমন কথা বলবো অন্তর যেটা বলতে চায়, মানে সাজানো গোজানো কথা না, তাতে যদি কারোর ভালো লাগলো ভালো লাগলো, খারাপ লাগলো খারাপ লাগলো। আর এমন মানুষদের সঙ্গে কথা বলবো, যেটা আমরা বারবার বলছি,
যে আমাদের গর্বের মানুষ প্রচুর আছে, কিন্তু আশ্রয়ের মানুষ বড্ড কম। প্রত্যেক ফিল্ডে গর্ব করার মতো প্রচুর মানুষ আছে, কিন্তু যারা লড়াইয়ের ক্ষেত্রে, তরুণ হোক, সবসময় তো লড়াই তরুণরাই করে এরকম, তরুণীরা করে এরকম নয়, অনেক বয়স্কদেরও লড়াই করতে হয় বিভিন্ন ফিল্ডে, তখন আশ্রয় পাওয়া যায় না। আমরা সেই সব মানুষদের সঙ্গে কাজ করব, তারা সবকিছুকে ছাপিয়ে যারা আশ্রয় হয়ে উঠতে পারে এবং আগামী দিনে সত্যি করে একটা দিশা দেখাতে পারে। সেটা সার্চ লাইট জেলে নয়, একটা প্রদীপ জেলে হতে পারে, একটা টর্চের ছোট আলো দিয়েও হতে পারে, যে এখান দিয়ে চলো, এখানে সত্যি লুকিয়ে আছে, এখান দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি, আমাদের মৌলিকতা রেখে, কাউকে অনুকরণ বা অনুসরণ না করে। এটা একটু বিস্তারিত বলো, তাহলে জার্নিটা খুব ভালো হবে মনে হয়। কারণ আমাদের ফটোগ্রাফিতে প্রথম যুগে, আমি আর এখন কথা বলবো না, প্রচুর আমাদের যখন নাম হয়নি থার্ড আয়ার, আমি সেরকম নাম করতে পারিনি। আজকে যখন এই যে বলছি ঢাকঢোল পিটিয়ে যে তিনটে পরপর ন্যাশনাল জিওগ্রাফি বলে দিলাম, এই 140 কোটি ভারতবর্ষে, আমি চাই ভারতের আরো মানুষ আসুক, কিন্তু হয়ে গেল তো 8-10 বছরে তো একটা মানুষও নেই, হলো না। তারা আমার থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু ভুল পথ করছে, অনুসরণ করে ফেলছে, অনুকরণ করে ফেলছে, তাদের ওই জায়গাটা হচ্ছে না। তুমি বলো, তোমার তো একটা জায়গা হলো, আজকে রাজাকে এক ডাকে সবাই চেনে, এ কোনো গ্যাস দোয়ার নেই, কোনো তেল মারার কোনো জায়গা নেই, তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক না। যদি একটু খোলা মনে বলো, খুব খুশি হই, বলো। আমি কয়েকটা পয়েন্ট শুধু বলি, আমাদের সময়ও কম। আমি না না, সময় কম না, তুমি পালিও না, আমার না, সময়, আমাদের সময়। তোমায় যে তোমার শুনবো আছে, বলে আজকে আমাকে আবার যেতে হবে এক জায়গায়। হ্যাঁ, তো জানি। আমি শুধু বলি যে হ্যাঁ। আমার প্রথমত মনে হয় আমি না কিছু প্রমাণ করতে আসি, এখানে আমি অনেক হালকা, আমার কাউকে কিছু প্রমাণ করবার নেই। আমার কম্পিটিটর যদি কেউ হয় সেটা আমি নিজেই খুঁতখুঁতে, আমি নিজেকে বদলাই। আমি 5 বছর আগে যেরকম ভাবে কবিতা বলতাম, এখন আমি অনেকটা বদলেছি। আমার ছাত্রছাত্রীরা বলে, তুমি তো ওটা এরম ভাবে বলতে, এখন তো এরম ভাবে বলো। আমি বলি, হ্যাঁ, একই রকম ভাবে বলবো কেন, একই রকম ভাবে বলা যায়। ঠিক। এটা আমার মনে হয়। আর আজকে যেমন আমার অভিযোগ একটা গুলো। অনলাইন ক্লাস, হ্যাঁ বলো, হুম, আমার একটা ওই অনলাইন অভিযোগ ক্লাস গুলো। ছিল। হুম, হ্যাঁ, কি বলছো বলো। এই অভিযোগ গুলো যে তুমি হ্যাঁ, তোমার অভিযোগ। হ্যাঁ, পূর্বসূরীদের। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা প্রজন্মের শেখার মধ্যে তার অতীতের শেখাগুলো মিশে যায়। হুম, প্রকট না হওয়াটাই ভালো। আলাদা করে যদি চেনাই যায় এটা এর, এটা ওর, এটা তার, তাহলে তার নিজস্বতা তৈরি হয় না। আমি যখন জগন্নাথদার কাছে প্রথমে গিয়েছি এবং পরবর্তীকালে সতীনাথদার কাছে গিয়েছি, প্রাথমিক স্টেজ সবারই হয়, প্রত্যেকটা শিল্পে হয়, যাদের কাছ থেকে আমরা শিখি তাদের মতো বলা। আমার ক্ষেত্রেও সেটা সমান ছিল, আমার ক্ষেত্রেও সেটা একই রকম ছিল। আমি ওদের মতোই বলতাম, ওদের মতোই চেষ্টা করতাম। কিন্তু যখন থেকে আমি একটা নিজস্ব জায়গা পেতে শুরু করলাম, আমার মনে হলো যে এটা ভুল করছে। আমি কেন ওরকম বলছি, সেটা তো ভুল, এবং সেটা কিছুটা ডিসরেসপেক্টই করা। আমি যদি কাউকে কপি করি, আমার টিচারদের, সেটা তাকে খুব রেসপেক্ট দেওয়া কি আমার মনে হয় না। আমি কখনো মনে করি না। কিন্তু আমার নিজস্বতা নিয়ে আমি যেটা বলি, তাতে তারা খুশি বলে আমার ধারণা। আমার পিছনে কি বলছেন আমি জানি না, সামনে দেখা হলে তো আমি তো গিয়ে যেমন কথা বলা তেমনি বলি। এবার আমি মনে করি না যে উম এখনকার দুনিয়ায় না ওই যে জায়গাটা রয়েছে যে সবাই এগিয়ে চলেছে, কারো থামবার সময় নেই। আর স্বীকৃতি সবাই চায়, বয়স হলেও চায়, ইয়াং কালেও চায়, মাঝ বয়সেও চায়, সবাই চায়। এবার স্বীকৃতিটা মানে কিন্তু বাণিজ্যিক সাফল্য নয়। স্বীকৃতি মানে অন্য জিনিস, আর বাণিজ্যিক সাফল্য মানে অন্য জিনিস। একটা হচ্ছে স্বীকৃতি, এই যে অতনুদা বলছে আমাকে নাকি সবাই চেনে, সেটার কারণ ডেফিনেটলি আমার এফএম। কারণ এফএম এর একটা বড় ফ্রিকোয়েন্সি অনেক দূরে যায় এবং সেখানে আমি কবিতা শোনাই, যেটা কোনো কমার্শিয়াল এফএম এরকম ভাবে একটা কবিতার স্লট তৈরি করেনি। গত মানে আমি 14 বছর এফএম এ আছি, হুম, সেখানে এখনো আমি কবিতা বলি। যদিও বহু
বিতর্ক যে FM এ বাংলা গান চলে না, কিন্তু আমি তো বাংলা কবিতা বলি সেখানে, প্রত্যেক সপ্তাহে বলি। তো সেটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি। মানে আমার তার জন্য কোনো আক্ষেপ নেই যে ওই তো কেমন রাজা বাংলা কবিতা বলে, আমি তো আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি। যতজন বিক্ষোভ জানাচ্ছেন যে বাংলা গান বাজে না, যদিও আমার অনুষ্ঠানে বাজে, সেটা বড় কথা নয়, কিন্তু কই কেউ তো বলেননি কোনোদিন এসে আমাকে ডেকে যে আম, বা তুমি কি 14 বছর ধরে বাংলা কবিতা বলো, সেটাই তোমার অনুষ্ঠানের ইউএসপি, আমাকে তো কেউ বলেনি। এবার যদি কেউ না বলে তাহলে কি আমি খুব অভিমান করব, কবিতা বলা বন্ধ করে দেবো? আমাকে স্বীকৃতি দিল না কেউ, তাহলে কি হবে? কিছু হওয়ার নেই, নিজের মতো একা বলতে হবে, চলতে হবে। এখনকার সেই দিনগুলো আর নেই, ওই যে অভিমান করলাম, কেউ স্বীকৃতি দিল কি দিল না। প্রশ্ন হচ্ছে, যেমন আমি বলতে যাচ্ছিলাম, আমার যে আজকে অনলাইন ক্লাসটা, আজকে আমি একটু আগে বললাম বিকেলে আমার অনলাইন ক্লাস আছে, আজকে আমি ওদেরকে একটা সিনেমা দেখতে দিলাম। এটা ওদের পড়া হচ্ছে, ওদের একটা সিনেমা দেখতে হবে। কারণ আমি যে পরের যে কবিতাটি ওদেরকে দেব, সেই কবিতাটি ওরা বলতেই পারবে না যদি ওই সিনেমাটা না দেখে। তো অনেকের কাছে খটকা লাগতে পারে যে বাবা, কবিতা যে শিখতে গিয়ে সিনেমা দেখতে হবে। তো যারা এটা ভাবছেন খটকা, তারা তাহলে প্রচলিত মতেই কবিতা বলুন, অভিনন্দন আপনাদের। কিন্তু কবিতার ভিতরে যদি ঢুকতে হয়, কবিতার যদি অন্যভাবে বলার ভাবতে হয় কবিতাকে, কবিতার সঙ্গে ছবিকে যদি মেলাতে হয়, ছবি মানে থার্ড আইয়ের ছবি না, ভুল ভাববেন না, কবিতার ছবি যদি দেখাতে হয়, তাহলে তো আপনাকে সিনেমা দেখতে হবে। আপনাকে কখনো কখনো নিখিল ব্যানার্জি শুনতে হবে, কখনো কখনো মাইকেল জ্যাকসনও শুনতে হতে পারে বাংলা কবিতার সঙ্গে। সুবোধ সরকার আমার জন্য একটি কবিতা লিখেছেন মাইকেল জ্যাকসন নিয়ে। আমি অনুরোধ করেছিলাম যে একটা কবিতা লিখে দেবে প্লিজ, আমার খুব আইকন লাগে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন মানে যে সে একটা বিদেশি চরিত্র তা কিন্তু নয়। মাইকেল জ্যাকসন আজকে একটা শেষ হবার আগে শুনিও জেদের না। না, আজকে হবে না। আমি বরং যারা ইজাজাত দেখেছেন, এখানে অনেকেই দেখেছেন ইজাজাত, হুম, গুলজারের পরিচালিত ছবি হুম, ইজাজাত, হুম, তার গান তো সবাই আমরা জানি। আশা ভোসলে, আর ডি বর্মন, ওদের শ্রেষ্ঠ কাজ ইজাজাত। নাসিরুদ্দিন শাহ, হুম, রেখা, অনুরাধা প্যাটেল, এবং শেষ একটি দৃশ্যে শশী কাপুর, যার জন্য শশী কাপুরকে সারা জীবন মনে রাখা যায় শুধু একটি সিনেমার জন্য। একটি হাসি আছে এই ইজাজাতের শেষ সিনে। হুম, হুম, যারা সিনেমাটা দেখেছেন তারা আরো ভালো করে বুঝতে পারবেন। যদি সিনেমাটা না দেখে থাকেন, আমি অনুরোধ করব আমার প্রিয় গুলজারের ডিরেকশনের জন্য দেখার জন্য, আমার প্রিয় বস আদি বর্মনের জন্য, আশা ভোসলের জন্য, এবং অবশ্যই এনাদের অভিনয়ের জন্য, রেখা, নাসিরুদ্দিন শাহ, অনুরাধা প্যাটেল, শশী কাপুর। ট্রেন চলে গেছে, ফিরে আসবে না বৃষ্টির মরশুমে। কেউ ফিরে যায় বাস্তবে, আর কেউ ওয়েটিং রুমে। মানুষ কিভাবে স্মৃতি ফিরে যায় বৃষ্টির কাছে শেখা। রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরুদ্দিন, রেখা। চশমার ফ্রেমে কবেকার জল, একা থেকে গেছে চোখও। হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো। তুমি ভালো আছো? এই চলে যায়। তুমি ঠিকঠাক? এই ঝড় জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই। পুরনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুরে। গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গরজে গগনে দূরে। কাছে থাকে শুধু ওয়েটিং রুম, রাত্রির দিয়ে ঘেরা। জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা। ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে, খুলে দেখে নিও মুঠো। বৃষ্টির তোরে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো। বাকি থাকে শুধু টুকটাক কথা, বাকি থাকে চিঠি লেখা। স্টেশনেরা থাকে, দূরে চলে যায় নাসিরুদ্দিন, রেখা। ঠিক আছে, স্টেশনেরা শোনা। থাকে, দূরে চলে যায় নাসিরুদ্দিন, রেখা। আমার গুলজার, আমার আর ডি বর্মন, আমার আশা ভোসলে, আমার নাসিরুদ্দিন শাহ, আমার রেখা, আমার অনুরাধা প্যাটেল, আমার শশী কাপুর, সবারই আছে এরকম
এখানে কোন বাচিক শিল্পীকে আমি অনুকরণ করলাম কি করলাম না, অনুসরণ করলাম কি করলাম না, কি এসে যায়? এটা তো আমার কবিতা। ইভেন শ্রীজাতরও কবিতা নয় এটা। হুম, হুম, আমি জয়দাকে একবার বলেছিলাম যে, যখন আমি সোনার মেয়ে রেকর্ড করি যে, হুম, শুনুন জয়দা, ওটা আপনি নন। ওই ছেলেটা আপনি কখনোই হতে পারেন না। হুম, হাসলো। বলল, হুম, আমার কবিতা থেকে আমাকে বাদ দেওয়ার অনুমতি তোমাকে দিলাম। হ্যাঁ, মানে আপনি যদি সবসময় ভাবেন এটা জয় গোস্বামীর কবিতা, তাহলে তো আমি ওই ছেলেটা হতেই পারবো না। এটা তো আমি। হুম, হুম, তো কবিতায় এই ওনারশিপটা ভীষণ দরকার। ওনারশিপটা আমি যখন যে কবিতাটা বলছি আমি, কবি জয় গোস্বামীর লেখা, ঠিক আছে? হুম, তারপর যখন যে ক্যারেক্টারটা, যখন আমাকে যদি কেউ একটা নাটকের রোল করতে দেয়, যদি বলা হয় যে সবসময় শোনো অমুকের লেখা নাটক তুমি করছো, হুম, হুম, তা তো হবে না। ওই ক্যারেক্টার তো আমি হব। হুম। আমার ঠিক সঙ্গে খুব রাজা, সুন্দর একটা আলোচনা। হ্যাঁ। এরকম একটা কথা বলেছিল আবার সেই পীযূষদার কথা, যখন গেছিলাম, হুম, বললো তুমি কি রবীন্দ্রনাথ বিরোধী? তা বললো একেবারে না। হুম, তাহলে এমনি মূর্খ, এমনি তো মূর্খ, আরো মূর্খ হয়ে যাবো। বললো হুম, আমি দেখবে কখনো কোনোদিনও গানের অনুষ্ঠান করিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বা রবি ঠাকুরের গানে। হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রনাথের গানে গান, পীযূষ হ্যাঁ, কান্তি রবীন্দ্রনাথ সরকার, কিছু কথা কিছু গান, এরকম ধরনের। পীযূষ দা বারবার বললো তুমি মনে হয় ফিল করতে পারছো, তুমি আমায় দেখবে আমার জার্নিতে আমি কখনো ঠাকুরের পর্যায়ে নিয়ে যাইনি, কারণ ওখানে আমার কিছু ইনভলভমেন্ট হ্যাঁ, আছে, নাহলে অনেক দূরত্ব বেড়ে যাবে। একদমই। আর একটা কথা হচ্ছে যে, হ্যাঁ, আম, জীবন জগৎ পৃথিবী হুম, অনেকটা পাল্টেছে। হুম, এখনো যদি তুমি সেই 70 সালে 80 সালের মতো করে ভাবো, হুম, 2020-তে দাঁড়িয়ে একটি ছেলে সে কবিতা হুম, বলবে, সে হুম, ভাবছে 80 সালের মতো করে। আমার মনে হয় না কখনোই এটা ঠিক, সময়ের জন্য ঠিক নয়। একদম কবিতার জন্যও ঠিক হতে পারে না। এটা আমি খুব দাবি নিয়ে বললাম। হুম, আমি কি পারি কি না পারি, কতদূর বলতে পারি, কি করেছি না করেছি সেটা ভুলে যাও। 2020 সালে দাঁড়িয়ে কোনো শিল্প যদি মনে করে যে আমি 80 সাল 90 সালকে কপি করছি, সেই শিল্প হুম, কি করে এগোবে? আমার হুম, ধারণা নেই। হুম, আমি জানি না। ঠিক, আমার সঙ্গে দেবশঙ্কর দার কথা হচ্ছিল, অনেকক্ষণ আড্ডা হুম, হলো। হুম, আহ হুম, সেদিন আমাদের দুজনেরই অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে। আচ্ছা, ঘটনাচক্রে আমাদের অনেকটা দেরি। তো ভিতরে হুম, ভিআইপি রুমটায় দেখি বাহ, বসে আছেন দেবশঙ্কর দা। আমি গেলাম, আমি বললাম, আসবো? বলে হ্যাঁ হ্যাঁ, আরে এসো এসো। আমাকে খুব স্নেহ করেন নানান হুম, কারণে। তো হুম। আমি ওনাকে যে পেলাম, আমি বললাম যে তোমায় কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, বললো হ্যাঁ। লকডাউনের প্রথম পর্বে আমায় ফোন করেছিল দেবশঙ্কর, তোমার কথা জিজ্ঞেস আচ্ছা। করছিল। ও আমার না না, ব্যাড লাক আমার দেখা সঙ্গে। হলো। হুম। আচ্ছা, তো শঙ্কর বলো। দা, আমি বললাম যে আহ, উম, না মানে কিছুই হচ্ছে না। শোনো হুম, রাজা, অনেক কিছু হচ্ছে, তুমি কিন্তু চাকরিটা ছেড়ো না। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আমি আচ্ছা, বললাম যে না না, চাকরির কথা বলছি না। তো আমি বললাম, কিছুই হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তোমার সব খবর আমি রাখি। তুমি যে হুম, ধরনের অনুষ্ঠান করো, সেই হুম, অনুষ্ঠানগুলো আর কেউ করে না। তুমি হুম, যদি মনে করো একটা রোজ আমাকে একটা কবিতা বলতে হবে, কোথাও একটা পাঞ্জাবি পরে বেরোলে আমার কবিতা বলবো, সেটাই তোমার লক্ষ্য, তাহলে তোমার কিছু বছর তোমার লক্ষ্য নয়। হ্যাঁ, আমি বলছি কোনোদিনই আমার লক্ষ্য নয় সেটা। হুম, হুম, ঠিক আছে? হুম, আরেকটা জিনিস আমাকে বললো যে, একটা কথা বলি, এই যে তুমি আবৃত্তি করছো, আমি কালকেও বললাম, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া হুম, এইভাবে বাংলা আবৃত্তি সারা পৃথিবীতে কোথাও নেই। এভাবে কবিতা আবৃত্তি হয় না। হুম, মানে আমরা যেভাবে আবৃত্তিটাকে দেখি, এটা এটা একটা খুব আনন্দের খবর, সুখবর। এই পশ্চিমবঙ্গে যেভাবে আবৃত্তি হয়, মানে আমি হুম, বাংলাদেশকে আলাদা করে রাখছি, বাংলাদেশে নিঃসন্দেহে অনেক বেশি হয়, কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গ হুম, ছাড়া, মানে এই যে একটা কবিতাকে আবৃত্তি করে তার সঙ্গে আবহ দিয়ে এখন ছবি দিয়ে এই যে ভাবা হচ্ছে, এটা কিন্তু পৃথিবীতে কোথাও নেই এইভাবে কবিতাকে রিপ্রেজেন্ট করা। কবিরা বলেন, হয়তো গিটার নিয়ে বলেন, সেটা আলাদা কথা, হুম, সেটা গান হিসেবে আসে, কিন্তু হুম, কবিতা, পিওর কবিতা এভাবে হয় না। হুম, হুম, তো আমাকে উম দেবশঙ্কর দা বললেন, হুম, আরে তুমিই তো ভাঙবে, আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, তোমার তো কোনো দায় নেই। হুম, আমাদের নাটকের ইতিহাস অনেক অনেক পুরনো। তারপরে আমি দেবশঙ্কর হালদার, একটু কিছু করতে গেলেই লোকে বলে বাবা এ তো কি, দেখ কি করছে। এবার তোমার মতো ছেলেরা যারা নতুন আসছে, তারা যদি না ভাঙে, তাহলে কে ভাঙবে এটা? তো যারা বলার তারা কিন্তু বলছেন, তারা কিন্তু কখনোই মনে করেন না যে আর ভুল বলে জীবনে কিছু হয় কি? ভুল না করলে ঠিকের কাছে পৌঁছবে কি করে?
আমি কি প্রথম দিন থেকে ভাবতে পারি আমার এই মাধ্যমটা, এই শিল্পটা এরমটাই ঠিক? হুম, হুম, হয় নাকি? আমি তো 100টা ছবি তোলার পর বুঝতে পারবো যে 100টা ছবি হয়নি, তবে না 101তম ছবিটা তুলবো। আমি যদি 1 নম্বর ছবি থেকেই ঠিক ছবি তুলতে শুরু করি তাহলে তো মারাত্মক। তাহলে তো বলতে হবে 100 বছরে একজন জন্মগ্রহণ করেছে আমি, যে ভাই প্রথম ছবি থেকেই একদম সে যা তো ছবি তোলে সাংঘাতিক। হুম, এরকম তো হয় না। এটা তো অনেকটা এক্সপোজার মানে হচ্ছে ওই ক্যামেরার হুম, এক্সপোজার বলছি না, হুম, হুম, আমাদের ভাবনার এক্সপোজার। এই যে এক একটা ট্যুরে যাওয়া হয়, অতনুদা নিয়ে যায়, আমার তো মনে হয় ছবি তোলা ছাড়াও আর কিছু এক্সপোজার হয় সেই ট্যুরে, না না বোধের। না বোধের, কথাবার্তার। একটা মানুষের সঙ্গে যতক্ষণ যত কথা বলি, একটা মানুষ, আমাদের ধরো কবিতা নিয়ে কোনো আলোচনা হচ্ছে, যখন আমাদের কবিতার লোকের সঙ্গে কথা হয়, আমার মনে হয় যে আমিও ওদের কাছ থেকে কিছু শিখতে পারি। ওরা হয়তো এটা এরম ভাবে বললো, আচ্ছা আমি তো কখনো এরম ভাবে বলে দেখিনি এটা। এটা সবসময় একটা আদান প্রদান, কবিতার কোনো স্বরলিপি নেই। আমাদের, তোমার ভালো লাগবে, আমাদের কিছুদিন আগে ফটোগ্রাফির ক্লাসে জয় গোস্বামীর কবিতা পড়া হয়েছে, শ্রীজাতর কবিতা পড়া হয়েছে, রমানাথ রায়ের গল্প পড়া হয়েছে, হুম, হুম। সুবিমল মিশ্রের প্রবন্ধ পড়া হয়েছে। তারা কিন্তু করতে এসছে ফটোগ্রাফি। আমি বলি এগুলো না হলে হয় না, না, পাংশে কিছুতেই হয়ে যাবে, হবে না। ফ্ল্যাট হয়ে যাবে, আমি জায়গায় একদম পৌঁছতে একদম পারবো না। সব একদমই জায়গায় তাই। জড়িয়ে রয়েছে। আচ্ছা রাজা, আরেকটা বলি ছোট্ট ছোট্ট করে, যে ধরো তুমি কবিতা নিয়ে আছো আর তুমি অনুষ্ঠান করো গানের ফেরিওয়ালা রাজা, তোমার হুম। কবিতার ফেরিওয়ালা রাজা বলে কোনো অনুষ্ঠান করতে ইচ্ছে করে না, না যেখানে তুমি না না সত্যি করে কবিতা ফেরি করবে? না, একদমই নয়। হয় না? আমি কেন? কবিতা, উম, আমি না গান তোমার শুধু শুনি নামটা পাল্টে সবচেয়ে গিয়ে বেশি। গানের আহ ফেরিওয়ালার পরিবর্তে বললো কবিতার ফেরিওয়ালা রাজা। না, আম, কেন না? আমি আসলে সেটা চাই না। চাই না এই আচ্ছা। কারণে বলি যে হ্যাঁ, আমার যেমন কবিতা স্টুডিও আছে, হ্যাঁ, সেটা আমার কাছে অনেক বেশি অন্যরকম, রাজার কবিতা স্টুডিও। আমি কিন্তু সেই নামেই এখন কবিতা বলি, এফএমএও, হুম, কবিতা হুম, স্টুডিও। ঠিক আছে? হুম, তো হুম, সেই নামেই যেহেতু হয়, হুম, আসলে আমি বলি কবিতা অনেকটা না খুব কাছের মানুষের মতো, প্রেমিকার মতো অনেকটা। তুমি যদি সর্বক্ষণ প্রেমিকার সঙ্গে থাকো, প্রেমটা কিন্তু থাকবে না। হুম, আমি কিন্তু কবিতার সঙ্গে সবসময় থাকি না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে এটা, আমি হুম, কবিতার সঙ্গে বেশিক্ষণ থাকতে পছন্দই করি না খুব একটা। হুম, সব সময় কবিতা নিয়ে থাকলে যে আমি খুব ভালো কবিতা বলতে পারবো, এটা আমি কখনোই মনে করি না। হুম, ঠিক। মানে ওই, দারুণ। মানে খুব ভালো আমার মনে এক্সপ্লেন হয় করছো। কোথাও যে এর বাইরে কোথাও একটা অন্য কিছু শোনা দরকার। মানে হুম, হুম, আমি একটা সিনেমা দেখতে দেখতে আমার মনে হয়, আরে এরম তো একটা কবিতা হতে পারতো। হুম, হুম, আমার একটা কোনো গান বা মিউজিক ইনস্ট্রুমেন্ট শুনতে শুনতে মনে হয়, আছে এই কবিতাটার সঙ্গে এই মিউজিকটা খুব ভালো যায় তো। আমি কিন্তু হুম, কবিতা শুনছি না, আমি অন্য কিছু শুনছি, সেখান হুম, থেকে আমাকে কবিতা কোথাও একটা ডাক হুম, পাঠাচ্ছে। আমি কবিতার সঙ্গে বসে কবিতাকে নিয়ে কিছু করতে পারবো না। হুম, আমি অন্য শিল্পের কাছে যাই, অন্য শিল্প আমাকে, আমি যেহেতু কবিতাটা ভালোবাসি বলতে, কারণ যেহেতু আমি সিনেমাটা করতে চাই না বা পারবো না, আমি শিখিনি তাই। আমি ছবি তুলতে পারবো না কারণ আমি ছবি তোলা শিখিনি তাই। কিন্তু কোনো একটা ছবি যদি আমাকে ভাবাতে পারে একটা কবিতার কথা, বা বাহ এই ছবিটার মতো তো একটা কবিতা আছে আমি জানি, এরকম তো কখনো ভাবিনি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি, মানে অ্যাকচুয়ালি একটা একটা খুব সিক্রেট শেয়ার করি। সেটা হচ্ছে যে কবিতা কখন বেশি মুখস্থ হয় জানো? হুম, অনেকের ধারণা নেই, কবিতা আমরা মুখস্থ করি, আমি তো করি অন্তত অটোয় যেতে যেতে, আচ্ছা। অন দ্য মুভ, রাস্তায় আচ্ছা। যেতে যেতে, গাড়িতে যদি যাই। কারণ বাড়িতে যে 4টে লাইন বা 6টা লাইন বলেছিলাম, সেটা ওখানে বলার চেষ্টা করি, অবধারিত ভাবে বলতে পারি না, অনেকবার চেষ্টা করি, মনে করতে চেষ্টা করি, আর তখন চিরকুটে রাখা থাকে কবিতাটা, ওই যে দেখে নিলাম ওটা আর কোনোদিন ভুলি না। বাড়িতে বসে ওই কবিতা পড়ার মতো করে পড়ে কবিতা বলা যায় না। যেমন ঋতুপর্ণ ঘোষের আগামীকাল জন্মদিন, আহ বহু সিনেমায় তিনি কবিতার ব্যবহার করেছেন, আমি সেটা দিয়ে আজকে শেষ করব। আমার অনেক ঋণ, আমার অনেক ভালো লাগা যে একটি কবিতাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছেন একটি ছায়াছবিতে, যেখানে আমার মনে হয় যে এটা আরো বেশি করে প্রয়োজন, কবিতার ব্যবহার। তাহলে আরো বেশি এনরিচড হয় একটা কবি, মানে অনেক সিনেমাতেই দেখেছি, ঋতুপর্ণ ছাড়াও বলছি আরো অনেকেই ব্যবহার করেছেন। তবে ইদানিংকালে চলটা একদমই নেই দেখি। আম, আমার মনে হয়
যত একে অন্যের শিল্পর সঙ্গে সবাই জুড়ে যাবে, যেমনি করে একটি সিনেমায় গান ব্যবহার করা হয়, কখনো কখনো কোনো দৃশ্যে কবিতা ব্যবহার করলে মন্দ হয় না। আমার মনে হয় গান যতটা কাজ করছে তার থেকেও বেশি কাজ কবিতা হয়তো করে দেখাতে পারে। সেটা আমার মনে হয়। যারা আজকে অনেকগুলো সিনেমার কথা এলো, ইজাজাতের কথা এলো। আমি আজকে শেষ করব কারণ আমাকে সত্যিই এখন যেতে হবে। আম, অনেক প্রশ্ন বা অনেক কিছু হয়তো আলোচনা বাকি রয়ে গেল আজকে। হ্যাঁ, অনেকের ছোটখাটো প্রশ্ন ছিল, শুভেচ্ছা বাণী অনেকের ছিল। যাই হোক, বলো, বলে নাও আগে। আরো কোনোদিন নিশ্চয়ই আসা যাবে। থার্ড আই তো আসতে তো একদম। হবেই। আমি হ্যাঁ, কারোর অ্যাটেন্ড করতে পারলাম না, কাউকে এরা রাগারাগি করবে। না না, তোমার আরেকদিন ওদের ভালো আসুন। লাগা তোমাকে ছোঁয়া আছে, ওদের প্রশ্ন আছে। ঠিক আছে, বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ, আমি সেটা দিয়ে একটু শেষ করি। আমার কাছে বলো। আসলে ঋতুদা কোভিড থার্ড আইয়ের মুক্ত। ছবি খুব ভালোবাসতেন। এক টেলিভিশন বুঝতে পেরেছি। চ্যানেলের এক সাক্ষাৎকারে আমাদের কথা বলেছিলেন। সেটা প্রসঙ্গ ছিল বাংলায় কি হচ্ছে না হচ্ছে। আমাদেরই একটি স্টুডেন্ট ওই সাক্ষাৎকার শুনে থার্ড আইয়ের ভর্তি হয়, সৈকত বলে নাম। তাতে জেনেছিলাম উনি নিয়মিত ছবি দেখতেন, ছবি দেখতে আসতেন। তখন তো আমরা চিনতাম না, এরকম একটা জায়গা ছিল আর কি। যাই হোক, বলো বলো। হ্যাঁ, আমি জাস্ট আমাদের শেষ করি ঋতুদাকে এটা প্রণাম দিয়ে। আর জানানো হয়নি। হ্যাঁ, আমি একটা কথাই শুধু বলি, তুমি যেগুলোর কথা বললে সেটা হচ্ছে যে যারা সত্যিকারের কাজ করছেন হুম, তারা আমাকে চিরকালই সাপোর্ট করেছেন। সাপোর্ট করা মানে তো আমাকে তারা হেল্প করবেন কোনোভাবে সেটা আমি আশা করি না, কিন্তু আম, মানে আমার মতো করে আমি হুম, যা হুম, হুম। করছি সেটাতে সবসময় সাপোর্ট হ্যাঁ, করেছে। সেটার প্রমাণ ওইভাবে বলতে পারবো না, তবে অতনুদা জানেন যে আমার যে কোনো না, না, অনুষ্ঠানেই প্রথম সারিতে যারা এসে বসেন হুম, তারা কিন্তু হুম, সবাই স্বনামধন্য কবিতার হুম। জগতের মানুষ। তারা কেন আসেন তাহলে? আমি তো তাদের মতো কবিতা বলি না, তাই না? সুতরাং এটাই যদি হতো যে আমি তাদের মতো কবিতা বলি না তাই জন্য তারা আমাকে সবাই বয়কট করেছেন, এটা কিন্তু আমার মনে হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবাই ভাবে কবিতা বললে কবিতাই বলতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। কবিতা মানে ভয়েস দেওয়া। এই সময় দাঁড়িয়ে আমি এই কিছু সিনেমা তৈরি হয়েছে এই লকডাউনে, হুম। তার ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা আমার গেছে, কিংবা কিছু ডায়লগের ভয়েস আছে। তা আমি তো কবিতা শিখতে এসেই এগুলো করেছি। কবিতা মানেই যে শুধু কবিতা বলা এটা কিন্তু নয়। কবিতা মানে গল্প বলাও, কবিতা মানে শ্রুতি নাটক, মানে কবিতা মানে স্ফিয়ারটা কিন্তু শুধু ছোট কবিতা নয়, মানে কবিতার বাইরেও এমনকি একটা ব্যাকগ্রাউন্ড, কোন একটা ডকুমেন্টারির ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেটাও তো কবিতা জানতে হবে। আমাকে তো উচ্চারণটা শুদ্ধ জানতে হবে। তো সেরকম ভাবে শুধু কবিতা এটা কিন্তু নয়। সবাই ভাবেন যে কবিতা মানে কিছু, আমি আচ্ছা হয়তো রবীন্দ্রনাথ, নজরুল আর সুকান্ত কবিতা বলবে, কবিতা ও সব আমার ভালো লাগে না, কিন্তু তারা কাজ করতে চায়। এবার সেই কাজ করতে গিয়ে গিয়ে কবিতা আমাদেরকে শুদ্ধ করে, উচ্চারণ শুদ্ধ করে, আমাদের আউটলুকটা দেখিয়ে দেয়। কবিতার একটা মেজাজ আছে, প্রত্যেকটা কবিতার একটা আলাদা মেজাজ আছে। আমি যখন শেখাই প্রথমে প্রশ্ন করি, এই কবিতাটার মধ্যে কি কি আছে আমাকে বলো। সব কবিতায় তো সব ইমোশন থাকে না। তো সেই ইমোশন যদি তুমি খুঁজে বার করতে পারো তো তোমার কাছে কবিতা বলাটা ইজি। মানে আগেই আমি ধরে নিয়েছি এটা প্রেমের গান বলে গাইতে শুরু করলাম, তাহলে তো হবে না। তোমাকে তো আগে চিহ্নিত করতে হবে এটা কি গান, তবে তো আমি সেইভাবে ভয়েসটা ফেলবো। আচ্ছা, যদি প্রেমও হয়, প্রেমটা কি প্রেম? ভরা প্রেম, না প্রেমে ব্যথা, নাকি অভিমান, নাকি প্রেমে ঈর্ষা? প্রেম তো অনেক রকম শেডস। আমি প্রেমের গান বললেও তো সেটা শেষ হলো না। তো সুতরাং প্রেমের কোনটা আমি দিতে চাইছি সেই দেওয়াটা যদি আমার গলায় আসে, তাহলে সেই গানের স্বরলিপি জাস্টিফাইড হয়, কবিতাও তাই। এবার আহ, একটা কবিতা বা একটা যে কোনো কিছুকেই চিহ্নিত করাটা খুব ভুল যে এটা প্রেমের কবিতা। আরে প্রেমের কবিতা, প্রেমের তো 100টা একটা শেডস। কি ধরনের প্রেমের কবিতা, কিভাবে আমি বলবো? প্রেমে কি সে খুব অভিমান ব্যথা পেয়েছে, নাকি সে খুব আনন্দে আছে দুজনের সঙ্গে, নাকি তার রাগ হয়েছে, না তার অভিমান হয়েছে, না তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, নাকি প্রেমিক চলে গেছে, কি হয়েছে, মানে ঘটনাটা কি? তবে তো আমি প্রেমের ভয়েসটা দেবো। শুধু প্রেমের কবিতা বললে তো হলো না। আচ্ছা শোনো, আমার মনে হয় কোভিড মুক্ত একটা কবিতা বলে আমি সে বিদায় নিই আজকে। না না, তুমি বললে ঋতুপর্ণ ঘোষেরটা কালকে, ওটা বলো শোনাবো। ঋতুদার কথা এলো।
তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, যদিও এই প্রথমবার নয়। চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। যেমন সব ভয়ের গল্পেই দৈত্য দানব রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকোয় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়। অথচ খুব ভিতরে বাধাহীন লড়াই চলে শুম্ভ নিশুম্ভের। প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাবো, দ্বিতীয় বলে হাত পাততে শেখ। আসলে তুমি দীর্ঘ শালমলি, সবার মাথা ছাড়িয়ে তরু বর। তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, আর যা কিছু অকিঞ্চিত কর। তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, আর যা কিছু অকিঞ্চিত কর। সুজাতা গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা। ঋতুপর্ণ ঘোষ ব্যবহার করেছিলেন দোসর ছবিতে। অনেকে নিশ্চয়ই দেখেছো এই কবিতাটা, সিনেমাটার একদম প্রাণ আর কি। তেমনি অসংখ্য কবিতার ব্যবহার নানান জায়গায় হয়েছে। আম, কবিতা এতটাও বোরিং নয় যতজন মনে করো, এটুকু বলতে পারি। আম, কেন, কবিতা, কেউ বলেছে যে কবিতা খুব বোরিং? না না, অনেকে অন্য শিল্পের লোকেরা মনে করেন যে কবিতা ওটা আর কি বলার, কি ভালো না, অনেকে বলেন আর কি। কিন্তু সেটা সেই অনেকে জায়গা থেকে ফটোগ্রাফিকে, দাঁড়িয়ে আমাদের ফটোগ্রাফিকে অনেকে বোরিং মনে করে, হুম, তো হতেই তো পারে। আমার মনে হয় যে যে কোনো জিনিসকেই মানে একটা বোরিং খাবারকে যেমনি সুন্দর করে প্রেজেন্ট করা যায়, মনে হুম, হয় যেন কি অসাধারণ। এমনি বড় বড় হোটেলে সেটা দাম নিয়ে নেয় অনেক, খাবারটা হয়তো হুম, বোরিং, কিন্তু হুম, জিনিসটা সাজানোর উপর অনেকটা নির্ভর করে। হুম, ফটোগ্রাফিও বলো, কবিতাই বলো, যাই বলো, হুম, সবটার হুম, একটা ঠিক। সাজানোর জায়গা থাকে। সেই সাজানোর জায়গাটা যদি আমরা শিখে নিতে পারি, তাহলে কোনো কিছুই বোরিং নয়, কোনো কিছুই অন্যরকম নয়। এবং কল্যাণ সেন বরাট একটা কথা বলেন যে কবিতা যত সহজে মানুষের কাছে পৌঁছতে পারে, একটা গান পারে না, কারণ গানের সুরের বিস্তার থাকে, আচ্ছা, কথাটা বুঝে আচ্ছা। নিতে হয়। হুম, কিন্তু হুম, কবিতা সরাসরি বলা হয়, মানে কবিতাতে কখনো সুরের মার প্যাচ নেই, যে হুম, মানে গানটা তো একটা সুরের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ফলে সুরটার মধ্যে থেকে আমি কথাকে নিচ্ছি, আর এখানে কথা ডাইরেক্ট থ্রো হচ্ছে। ঠিকঠাক ভাবে যদি বলা যায়, একটা কবিতা অনেক বেশি স্পর্শ করতে পারে মানুষকে। এটা কল্যাণদাই আমাকে, আমার যখন মিউজিকের হুম, করার সৌভাগ্য হয়েছিল কল্যাণদার হুম, সাথে, কল্যাণদা হুম, অনেকবারই বলেছে। এবং সরাসরি হুম। আম, আমি যেটা করি আর কি, আমি কিন্তু সরাসরি কবিতা বলি, অর্থাৎ কবিতা একজনকেই বলি, তোমাকে বলছি, তোমাকেই বলছি। কবিতা অনেক রকমের হয়, মাসের কবিতাও হয়, মানে একটা নেতা বক্তৃতা দেওয়ার মতো করেও কবিতা বলা যায়। সেখানে দাঁড়িয়ে মানুষকে ছোঁয় না সেগুলো, সেগুলো হয়তো বা একটা বিশাল কিছু গ্র্যান্ডার তৈরি করতে পারলো, কিন্তু মানুষকে ছুলো কি, সে প্রশ্নটা ওঠে। আবার কিছু আর কবিতাতে আছে নৈশব্দের, দেখো নৈশব্দের কবিতাই তো ছবি, আমরা যেভাবে এগোই আর কি। আমরা নিশ্চয়ই বলি নিশ্চয়ই। নৈশব্দের কবিতা, ওটাই আমাদের ছবি। বলো বলো, কি হ্যাঁ, আবার বলছিলে বলো। যখন একটা বলছিলে। প্রতিবাদের কবিতা যখন আসছে, হুম, তখন তো আমার হুম, ভলিউমটা অন্যরকম হবে, আমার থ্রোয়িংটা হুম, অন্যরকম হবে। হুম, প্রতিবাদটাতে আমি আমার সঙ্গে সবাইকে নেওয়ার চেষ্টা করব, হুম, সেটাও একটা অন্য ছবি, অন্যরকম হুম, তার অ্যাম্বিয়েন্স, তার অন্যরকম বিষয়। তেমনি করে নানান রকমের তো কবিতা হয়, তো সেই রকম ভাবেই ভাবতে হবে, যেমনি করে নানান রকম ছবি হয়, নানান রকম, আমি একটা মানুষের ছবি তুলছি আর একটা মন্দিরের ছবি তুলছি, নিশ্চয়ই দুটো একরকম নয়, আমি যতটুকু বুঝি আর কি। ছবি হতে তোলার পারেন। ক্ষেত্রে তো নিশ্চয়ই সেটা আলাদা সাবজেক্ট, তো সুতরাং সেই রকম ভাবেই কবিতারও আলাদা সাবজেক্ট হয়, আলাদা মানে জায়গা থাকে। তো এইসব মিলিয়ে আর কি। তো আজকে চলি, ভালো লাগলো খুব। আর একটা একটা প্রশ্ন, শেষ শেষ প্রশ্ন দিয়ে শেষ করি, যে হুম, তোমার ধরো আগামীতে আরো অনেক অনুষ্ঠান হবে, একসঙ্গে কাজ করব, তুমি, আমাদের প্রচুর ফটোগ্রাফার বন্ধুরা আছেন, সে জুনিয়র সিনিয়র সব মিলিয়ে, তুমি তাদের কেমন ছবি তুলতে বলবে, যেটা তোমার খুব কাজে লাগবে, ভালো লাগবে? যদি মনে হয় যে তুমি ধরো ছবি তুললে এরকম তুলতে, তুমি তুলছো না বলে, পারো না বলে তো কথা হয় না, তোমার কথা দিয়েই বলি, তুললেই হবে। একজন কবিতা প্রেমী বেশি ভালো ছবি তুলতে পারে, পারবেই, কোনো নেই, কিন্তু তুমি কিরকম বলবে? না মানে আমি তো ছবির ভাষায় বলতে পারবো না, কারণ আমি হ্যাঁ ওগুলো বলো না, জানি না তুমি তোমার ভাষাতেই বলো। টেকনিক্যাল।
আমি বলবো যে ছবিটা যেন কথা বলে, কোনো আচ্ছা, ছবিটা যেন কোনো গল্প দেয় আমাকে, ছবির মধ্যে যেন একটা গল্প খুঁজে পাই আমি, তবেই আচ্ছা, সেটা আমার কাছে আকর্ষণীয়। একটা ছবি আচ্ছা, যদি শুধু একটা ছবি, একটা মেয়ের মুখের মধ্যেও তো অনেক গল্প থাকে, হুম। সেই গল্পটাকে তোলার চেষ্টা করতে হবে, ছবি মেয়েটার মুখটা আমরা নয়। অনেক সময় কবিতার জন্য বিমূর্ত ছবি বেশি ব্যবহার করি, অ্যাবস্ট্রাক্ট আর কি। অ্যাবস্ট্রাক্ট তুমি কি? অ্যাবস্ট্রাক্ট আর্ট আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, তবে হুম, বিষয়টা হচ্ছে যে ওই যে আবার বললাম যে কি কবিতা হবে, হুম, সেটার উপর নির্ভর করবে, সে তার হুম। সঙ্গে অ্যাবস্ট্রাক্ট তোমার ছবি ফিল্মে যাবে কি প্রচুর যাবে না। ব্যবহার হয়েছে আমাদের, হ্যাঁ, 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 তো হুম, এরকম প্রচুর, লাস্ট অনুষ্ঠানটা উত্তম মঞ্চে, সেখানেও বেশ হুম। কিছু ভালো ছবি ব্যবহার হয়েছে। তো আমার মনে হয় যে এটা আমি বলে দেওয়ার কোনো কারণ, মানে আমি আমি কারণ দেখছি না, কারণ আমি না, তোমার একেবারেই মানে ছবি বলে দেওয়া, সেই তোলার- বলছি প্রত্যাশা, মানে তোমার মনে হয় এই রকম গুলো কখনো আমি তোমার বলবো কবিতা এই যে বলতে গিয়ে মনে হয়েছে? যেরকম আমি আমি শোনালাম যে এই যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, এরকম একটা, এটাও তো একটা বিমূর্ত ছবি, একটা ছেলে, চারদিকে জল, আর কিছু হুম, নেই। এবার সেটা একটা ছবি, সেটা একটা দৃশ্যপট না হয়ে সেটা একটা যদি হুম, গল্প তৈরি হয় সেখান থেকে, তার ক্যাপশন যদি এটা হয় যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, তাহলে তো সেই ছবিটা আর ছবি থাকে না, সেটা তো কবিতাই হয়ে যাচ্ছে। ঠিক, সেটা তো সোনার তরীর একটা হুম, অংশ। যদি ছায়াছবি শুট হতো, তাহলে তো ছায়াছবিটা এই ছবিটা দিয়েই শুট হতো, তাই না? তো সুতরাং সেই রকম ভাবেই যদি ভাবা যায়, সেই হুম, কারণেই কবিতা পড়তে হবে, গল্প পড়তে হবে। আমি যদি গল্প পড়তে পড়তে, কবিতা পড়তে পড়তে কোনো একটা ছবি পাই, আমি যদি সেই ছবিটা খুঁজে পাওয়ার চেষ্টা করি, তোলার চেষ্টা করি, এমনও তো হতে পারে উল্টো দিক থেকে। আমি যদি কবিতা পড়তে পড়তে একটা ছবি পেলাম, আচ্ছা এরকম ছবি তো কখনো তুলিনি, হুম, এরকম ছবি খুঁজে বেড়ানোটা অসুবিধা কি আছে? হতেই পারে, এরকম ছবি হুম, পাওয়া যেতে পারে। আমি সেটা তুলতে চাই। এটা তো একটা শিল্প থেকে আরেকটা শিল্পে যায়। আমি যেমন একটা আম একটা স্যাক্সোফোন শুনতে, শুনতে আমার মনে হয় আহা! ওই কবিতাটা এই স্যাক্সোফোনের সঙ্গে ভীষণ ভালো যাবে। হুম, তো আমার তো স্যাক্সোফোন থেকে কবিতাটা এলো। আমার তো কবিতা থেকে স্যাক্সোফোনে যায়নি। তো সেইরকম ভাবে যদি কিছু ভাবা যায় মনে হয় ভালো হয়। একে অন্যকে বুঝতে পারা, একে অন্যের সঙ্গে মেলামেশাটাও যেমন, যেমন বন্ধুত্ব আরকি, মিশতে, মিশতেই তো বন্ধুত্ব হয়। একদিনে তো আর বন্ধুত্ব হয় না। আর বন্ধুত্বে যে সব মিল দরকার তাও কিন্তু নয়। কিছু, কিছু অমিলও অনেক বন্ধুত্ব তৈরি করে। হুম, সবটাই মিল দরকার হয় না। তাই দুজন শিল্প দুজনের কাছে থাকুক তার নিজস্ব মর্যাদা নিয়ে। আর পাশাপাশি একে অন্যকে হেল্প করুক, একে অন্যের পরিপূরক হয়ে উঠুক। এটুকুই আমি বলব। কারণ সবাই যদি ভাবি আমি নিজেই সম্পূর্ণ, আ তাহলে বড় মুশকিল। তাহলে প্রতিটি মানুষই ভাবতে শুরু করবে, প্রতিটা শিল্পই ভাবতে শুরু করবে। হুম, প্রত্যেকটা হুম, পৃথক, পৃথক মানুষ এবং হুম, শিল্পের বসবাস হবে পৃথিবীতে। হুম, বোধহয় পৃথিবীতে হুম। সেটা কাঙ্ক্ষিত নয়। সবার একসঙ্গে থাকাটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের শেখাচ্ছে। আর আম দেখা যাক আগামী পৃথিবীতে নতুনভাবে কিভাবে মানুষ এই নতুন হুম, পৃথিবীটাকে ব্যবহার করে, সেটাও কিন্তু দেখার। সেটাই। না, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। শুকনো শুভেচ্ছা নয়, চা খাওয়াও হুম, হলো না, আচ্ছা। আর হুম, কেএফসি তেও বসা হলো না, সব পাওনা রইলো। হুম, হুম। শুধু বলা যে আর আমরা কিছু না, সত্যমেব জয়তে, সত্যের জয় হোক, আচ্ছা, শিল্পের জয় হোক। আর কি, আমরা একটু একদম। বন্দিত্ব যাক, হুম। আমরা একটু স্বাধীন হই, নতুন করে স্বাধীন হই। আমাকে জানিও, আমি তো আজকে সবার সঙ্গে কথা বলতে পারলাম না। কার কি মনে হলো আমাকে যদি জানাও, মানে আমার ভালো লাগবে। হ্যাঁ? অবশ্যই হুম, তোমাকে আরেকবার আসতে হবে, নাহলে হবে না। সেটা ঠিক ওরাই আছে। কথা বলবে, হুম, হুম, আর ঠিক আছে। তুমি গল্প করবে, আমি শুনবো সেদিন। আচ্ছা খুব বেশ। ভালো থেকো। একদম কথা আবার হবে। পাবো, ব্যাস। হুম, আবার চাই একসঙ্গে হই হট্টগোল হোক, স্বপ্ন দেখা চলুক। আবার নিশ্চয়ই। শেষ কথা, আজকের সব বন্ধুদের শুভেচ্ছা। আজকে আমরা এখানেই শেষ করছি। সত্যমেব জয়তে, সত্যের জয় হোক। দিলশের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা।